আগামী ক্লাসে আপনাদের হচ্ছে ক্লাসে একটা এক্সাম নিব। এক্সামটা হচ্ছে ধরেন আপনাদের কিছু কাস্টমার অ্যাড করতে দিব, প্রোডাক্ট অ্যাড করতে দিব, এখানে করবেন। ঠিক আছে? আমি এখানে শীট দিব, আপনি এখানে বসে করবেন। তারপরে ইনভয়েস দিব এবং বিল এক্সপেন্স যেগুলো আজকে করাবো এটার ইয়ে থাকবে। জি, কেউ হাত তুলছেন? বলেন। আমি যখন হচ্ছে ইনভয়েস করতেছিলাম, ইনভয়েস করার সময় পরে রিফান্ড দেওয়ার সময় আমি হচ্ছে সেভ এন্ড ক্লোজ না দিয়ে সেভ এন্ড নিউ দিয়ে ফেলছিলাম। সেভ এন্ড নিউ দিলে হচ্ছে ওটা সেভ হবে আর সেম আরেকটা মানে ব্ল্যাঙ্ক পেজ ওপেন হবে। হ্যাঁ হ্যাঁ, আমি এই জিনিসটা বুঝতে না পারে আমি ভাবছি যে একটু ভুল করে ফেলছি, পরে আবার আমি এটাই ডিলিট করে দিই যে আপনার এন্ট্রিটা, যার কারণে দেখলাম অনেক ঝামেলা হচ্ছে। এখন আমি কি নতুন করে আবার করবো নাকি মানে আপনি বলছিলেন হুবহু নিতে পারছি, আমি দ্যাটস সেন্স আমি কি নতুন করে কাজটা আমি পারলেই হচ্ছে, মানে ধর আপনি যেমন ইনভয়েস অ্যাড করতে দিচ্ছেন, আপনি যে পারতেছেন এটা আমাকে আগে এনশিওর হতে হবে। আচ্ছা, ঠিক আছে? এই জন্য আপনি জমা দিবেন, ওইটা যেভাবে দিব ওইভাবে করে জমা দিবেন। ঠিক আছে? দেখেন আমি আপনাদেরকে একটা মানে আগামী ক্লাসে আপনাদেরকে আমি হচ্ছে একটা এক্সাম নিব। ঠিক আছে? এক্সামে থাকবে কি দেখেন, এক্সামে থাকবে হচ্ছে খেয়াল করেন আজকে ক্লাসটা নিব, আজকে এবং বিগত তিন এই মানে দুইটা এই তিনটা ক্লাসের উপরে এক্সাম হবে। এক্সামের রিকোয়ারমেন্টটা থাকবে হচ্ছে এখানে কিন্তু বসে এক্সাম দিবেন। কাস্টমার অ্যাড করবেন, আমি লিস্ট দিয়ে দিব। প্রোডাক্ট অ্যাড করবেন, আমি লিস্ট দিয়ে দিব। ঠিক আছে? কাস্টমার ইনভয়েস করবেন, এটাও আমি দিয়ে দিব। এক্সপেন্স করবেন, এটাও আমি দিয়ে দিব। করার পরে আপনি এখানে এই রিপোর্টগুলো রান করবেন। কাস্টমারের রিপোর্ট, প্রোডাক্টের রিপোর্ট, ইনভয়েসের লিস্ট, এক্সপেন্স এবং প্রফিট অ্যান্ড লস এবং ব্যালেন্স শিট। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনি এখানে বসে করবেন, বাসায় কিন্তু না, এখানে বসে। ঠিক আছে? আমি দেখাচ্ছি এখানে কি কাস্টমার আছে দেখেন, দেখাই দিচ্ছি। এইগুলোর উপরে এক্সাম হবে। এখানে কাস্টমার আছে, ঠিক আছে? এখানে প্রোডাক্ট আছে, এগুলো হচ্ছে প্রোডাক্ট। ঠিক আছে? জি বলেন। জয়েন করছে? জি, ঠিক আছে। তারপরে হচ্ছে এখানে আমার কাস্টমার ইনভয়েস আছে, ঠিক আছে? তারপর হচ্ছে এখানে আমার এক্সপেন্স আছে, ঠিক আছে? এইগুলো এখানে বসে করতে হবে। ঠিক আছে? এগুলো বসে এখানে করতে হবে। এগুলো আমি দেখাই রাখলাম আপনাদেরকে, আপনারা আগামী ক্লাসে এখানে বসে করবেন। সবাই যার যার ল্যাপটপ আছে সেই ল্যাপটপ নিয়ে আসবেন। আর ল্যাপটপ যার না থাকবে তাহলে এখানে আমাদের যে পিসি আছে এই পিসিতে বসে করবেন। ঠিক আছে? মনে রাখবেন এটা কিন্তু এখানে বসে করতে হবে। আমি হেল্প করব, সমস্যা নেই, না পারলে আমি হেল্প করব। আচ্ছা, এবার আসেন আমরা আজকের ক্লাসে চলে যাই। আমরা গত ক্লাসে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করব। অনলাইনে যারা আছেন, এখানে যারা আছেন তারা অনলাইনে জয়েন করার দরকার আছে কি? কি করেন এটা হচ্ছে এখানে যারা আছেন তাদের জয়েন করার খুব একটা দরকার আছে বলে মনে হয় না। দেখেন আমরা গত ক্লাসে কি কি করেছিলাম। 50টা মানে এমসিকিউ দেওয়া হয়েছিল, আপনারা কি করেছিলেন এমসিকিউ? না, এই ব্রেকের পরে এমসিকিউর উপর এক্সাম নেওয়া। জি, করেন নাই? অনেক বিজি ছিলেন? কি ব্যস্ততা, এত ব্যস্ততা কিসের? বুঝতে পারছি। আচ্ছা দেখেন, আমরা লাস্ট উইকে হচ্ছে কাস্টমার ইনভয়েস,
কাস্টমার অ্যাড, প্রোডাক্ট অ্যাড, কাস্টমার ইনভয়েস, ডিসকাউন্ট ইনভয়েস, রিকারিং আনডিপোজিটেড ফান্ড, অনেকগুলো কাজ আমরা এখানে করেছি। এবার দেখেন আমরা এই সাপ্লাই রিলেটেড যে মেনুগুলো রয়েছে এইগুলো করব আগে, এরপরে আরো কাস্টমারের আরো কিছু বিষয় আছে যেগুলো এখনো করা হয়নি, সেগুলো নিয়েও আমরা কথা বলবো। ফার্স্টে হচ্ছে আমরা সাপ্লায়ারের এখানে যেই মেনুগুলো রয়েছে সেই মেনুগুলোর উপর একটু কাজ করব। সেটা হচ্ছে প্রথমে হচ্ছে আমরা সাপ্লায়ার অ্যাড করব, এরপরে হচ্ছে আমরা পারচেস অর্ডার করব, দেন হচ্ছে পারচেস অর্ডার থেকে কিভাবে বিলে কনভার্ট করা যায় সেটা করব। এরপরে হচ্ছে আমরা সাপ্লায়ার ক্রেডিট মানে হচ্ছে ক্রয় ফেরত যেটা, সেটা আমরা সাপ্লায়ার ক্রেডিটের মাধ্যমে রেকর্ড করব। এরপরে হচ্ছে আমরা বকেয়া যে বিল সেটা পরিশোধ করব। এরপরে চেক এবং এক্সপেন্সের মাধ্যমে আমরা ট্রানজ্যাকশন রেকর্ড করব, প্লাস ক্রেডিট কার্ড ক্রেডিট মানে ক্রেডিট কার্ডের বিনিময় মাধ্যমে যদি আমি কোনো প্রোডাক্ট কিনি সেই সেটা ফেরত যদি আসে, সেই টাকা যদি আমি রিসিভ করি বা পাই ক্রেডিট কার্ডের মাধ্যমে, তাহলে কিভাবে এটাকে রিসিভ করব, এগুলো আগে শেষ করব। এরপরে আরো বেশ কিছু টপিক আমাদের থাকবে, আদার্স এর আন্ডার যে টপিকগুলো রয়েছে এগুলো নিয়ে আমরা কাজ করবো আজকে, ঠিক আছে? তো আমরা শুরু করব। ফার্স্টে হচ্ছে সাপ্লায়ার। সাপ্লায়ার মানে কি? সাপ্লায়ার মানে হচ্ছে ভেন্ডর। ভেন্ডর মানে কি? ভেন্ডর মানে পাওনাদার, ঠিক আছে? যাদের কাছ থেকে আমরা মানে পারচেস করব, ঠিক আছে? সেটা হইতে পারে ইনভেন্টরি, হইতে পারে আদার্স অফিসের ব্যবহারের জন্য, মানে যে কোনো ধরনের পারচেজের ক্ষেত্রে আমরা ভেন্ডর ইউজ করব, ঠিক আছে? আচ্ছা, তার আগে আমরা ভেন্ডর অ্যাড করব, অর্থাৎ আমাদের কিভাবে সাপ্লায়ার অ্যাড করতে হয় সেটা একটু দেখব। যেহেতু গত ক্লাসে আমরা কাস্টমার অ্যাড করা দেখেছি, কাস্টমার আর সাপ্লায়ার সেম ভাবে অ্যাড করা যায়, ঠিক আছে? আমি এখানে ধরলাম হচ্ছে XYZ, XYZ ফার্ম, এটা হচ্ছে আমার একজন সাপ্লায়ারের নাম, মানে তার কাছ থেকে আমি বিভিন্ন ধরনের প্রোডাক্ট কিনবো। আর বাকি কোনো তথ্য যদি আমি না দিই কোনো সমস্যা নাই, আর দিলে নাম দিতে পারি, কোম্পানির নাম দিতে পারি, ইমেল অ্যাড্রেস। ডিসপ্লে নেমটা হচ্ছে আপনি এই ফার্স্ট নেম লাস্ট নেমে যেটা দিবেন এটা ডিসপ্লেতে অটো চলে আসবে, ঠিক আছে? আর যদি শুধু ডিসপ্লে দেন তাহলেও সমস্যা নেই, মানে এই গড়টা ফিল আপ থাকতে হবে, এটা হচ্ছে মেইন কথা। এই একটা ওয়ালাইকুম, এই মানে এই একটা মানে বক্স ফিল আপ করলে বাকিটা আবার সেভ নিয়ে নিব, ঠিক আছে? ধরো আমার কাছে আর কোনো তথ্য নেই, আমি দিলাম না, তাহলে আমার এখানে একজন সাপ্লায়ার অ্যাড হয়ে গেল। এরপরে আমি যদি আরো অনেকগুলো সাপ্লায়ার অ্যাড করতে চাই, তাহলে নিউ সাপ্লায়ারের পাশে দেখেন হচ্ছে ড্রপ ডাউন রয়েছে, এখানে গিয়ে আমরা হচ্ছে ইম্পোর্ট সাপ্লায়ারে যাব। ইম্পোর্ট সাপ্লায়ারে গেলে এখানে দেখেন একটা স্যাম্পল ফাইল আছে, স্যাম্পল ফাইলটা আমরা ওপেন করব। ডাউনলোড করলে এখানে দেখেন আমাদের সাপ্লায়ারের কিছু তথ্য দেওয়া আছে, ঠিক আছে? নেম, কোম্পানি নেম, মেইল আইডি, ফোন নাম্বার, মোবাইল নাম্বার, ফ্যাক্স নাম্বার, ওয়েবসাইট, স্ট্রিট অ্যাড্রেস, সিটি, প্রভিন্স, পোস্টাল কোড, কান্ট্রি, ওপেনিং ব্যালেন্স এবং ডেট। সো এই ভাই আপনি কি যাবেন না ভাই? বুঝলাম না তো ঘটনাটা। ভিডিও অন করেন অসীম, অসীম ভাই ভিডিও অফ করেন। আচ্ছা দেখেন যেখানে ছিলাম সেখানে যাই। তো এগুলো একদম হুবহু মানে কাস্টমার যেভাবে অ্যাড করেছিলাম সেই তথ্যগুলো সেরকম ভাবে আমাকে দিতে হবে। কাস্টমার এবং সাপ্লায়ার দুই ধরনের পার্টি, শুধু রিলেশনগত মানে পার্থক্য, তাছাড়া এদের সবকিছুই সেম। আপনি এখানে দেখেন, আপনারা কিন্তু এইটা হুবহু ইম্পোর্ট করবেন না। এখানে দেখেন হিউজ ব্যালেন্স আছে, অনেক সময় ভুলে ইম্পোর্ট করে দেখেন এত ব্যালেন্স কোথেকে আসলো, এগুলো কিন্তু ডামি ব্যালেন্স, ঠিক আছে? আপনারা এগুলো সব ডিলিট করে দিবেন। ডিলিট করে দিয়ে আপনি হচ্ছে এই মানে ব্ল্যাঙ্ক পেজে আপনি হচ্ছে আপনার ক্লায়েন্টের তথ্যগুলো এখানে আনবেন, ঠিক আছে? এনে এরপর আপনি ইম্পোর্ট করবেন। তো আমি এটা সরাসরি ইম্পোর্ট করে দিচ্ছি, যেহেতু আমরা কাস্টমার করতে পারি বা কাস্টমারের কাজ আমরা করেছি, কাস্টমার আর সাপ্লায়ার অলমোস্ট সেম ভাবেই করতে হয়। দেখেন আমরা কিভাবে ইম্পোর্ট করি। সাপ্লাই লিস্টে যাব, এখানে গিয়ে আমরা নেক্সটে যাব। এখানে দেখেন এটা হচ্ছে
কুইক বুকস এর অনলাইন ফিল্ড, আর এটা হচ্ছে ইওর ইনফরমেশন। ধরেন এই যে বাম পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিফল্ট, মানে কুইক বুকস এর মানে ফাংশন এই অপশনগুলো তৈরি করে রেখেছে কুইক বুকস এর ভেতরে। আর এই ডান পাশের যেটা এটা হচ্ছে আপনি যে ফাইলটা ইম্পোর্ট করলেন, মানে আপনি যে স্যাম্পল ফাইল থেকে আপনি স্যাম্পল ফাইলের তথ্যগুলো মানে পেস্ট করে যেই ইনফরমেশন গুলো আনলেন, সেখানকার যে হেডলাইনটা ছিল সেই হেডলাইনগুলো শুধু এই কুইক বুকস এর হেডলাইনের সাথে ম্যাচ করবে। ঠিক আছে, মনে রাখবেন এই নেম আর নেম যেন সেম থাকে, এই কোম্পানি এবং কোম্পানি যেন সেম থাকে। আপনি যদি স্যাম্পল ফাইলটাই ডাউনলোড করেন তাহলে এই সবগুলো হুবহু মিলে যাবে। আর যদি আপনি আপনার মতো করে কলাম সাজিয়ে এখানে ইম্পোর্ট করেন তাহলে কিন্তু মিলবে না। তখন কিন্তু আপনাকে যে ম্যাপিং করে দিতে হবে, নেমের সাথে নেম ম্যাচ করতে হবে। যখন এখানে ক্লিক করে আপনি কিন্তু আপনার ফাইলের সমস্ত কলামগুলো দেখতে পারবেন। ঠিক আছে, তখন এখানে এসে কলামের সাথে কলাম শুধু ম্যাচ করে দিবেন, এটাই আপনার কাজ। এরপর হচ্ছে আপনি নেক্সটে যাবেন, নেক্সটে গেলে দেখবেন এখানে আরো একবার শিওর হবেন নামের জায়গায় নামই আসছে কিনা, কোম্পানির জায়গায় কোম্পানি আসছে কিনা, ইমেলের জায়গায় ইমেল আসছে কিনা, ফোনের জায়গায় ফোন নাম্বার আসছে কিনা। ঠিক আছে, সিটির জায়গায় সিটি আসছে কিনা, ব্যালেন্সের জায়গায় ব্যালেন্স আসছে কিনা, এগুলো একটু ধরেন 1-2 মিনিট সময় একটু ব্যয় করবেন, প্রত্যেকটা একটু চেক করে নেবেন। মানে একবার ভুল হয়ে গেলে এটা কিন্তু আর আপনি খুঁজে সহজে সংশোধন করতে পারবেন না। একটু সময় 2 মিনিট বা 5 মিনিট ব্যয় করে এগুলো সব মানে কলাম ওয়াইজ, কলামের হেডলাইন ওয়াইজ, যেমন এখানে বলতেছে ফ্যাক্স, তাহলে এখানে ফ্যাক্স নাম্বারই দিতে হবে। এখানে যদি কোনো কারণে আপনি ইমেল আইডি দেন তাহলে কিন্তু আপনার উল্টাপাল্টা হয়ে যাবে। ঠিক আছে, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এরপর আপনি ইম্পোর্ট করবেন, ইম্পোর্ট করলে আপনার এটা ইম্পোর্ট হয়ে যাবে। নিবে না, নিবে না, কারণ হচ্ছে যে আপনার ওর যে স্পেস, ওর যে ফরম্যাট, ওর বাইরে গেলে ও বলবে যে না এটা মানে কারেক্ট ইনফরমেশন দেন। ঠিক আছে, দেখেন ইম্পোর্ট হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আমরা যেটা করব এটাকে আমরা এটা তো সাপ্লাই লিস্ট মাল্টিপল ইউজ করা যাবে, আপলোড করা যাবে। মনে করেন আজকে 10টা দিলাম, কালকে আরো 10 জন আসবে। করতে হবে। দেখেন আপনি এগুলো এডিট করার ক্ষেত্রে আপনি জাস্ট সেম ভাবেই এখানে ক্লিক করবেন, ক্লিক করে এডিট অপশনে চলে যাবেন। এডিট অপশনে গিয়ে আপনি এখানে যে কোনো তথ্য এডিট করতে পারবেন। ঠিক আছে, আগের মতোই মনে রাখবেন কোনো মানে তথ্যর কোনো ইনফরমেশনে যদি আপনি ব্যালেন্স অ্যাড করেন সেটা ডেট ঠিক করতে হবে, আর ব্যালেন্স না থাকলে ডেটের কোনো মূল্য নেই। ঠিক আছে, এরপরে আসেন হচ্ছে আমরা এদেরকে ইনঅ্যাক্টিভও করতে পারবো। ইনঅ্যাক্টিভ করতে গেলে আপনার এই নামের পাশে এখানে ক্লিক করে আপনি এখানে আপনি হচ্ছে যদি কোনো সাপ্লায়ারকে ইনঅ্যাক্টিভ করতে চান তাহলে আপনি ক্লিক করে এই হচ্ছে ব্যাচ অ্যাকশনে গিয়ে মেক ইনঅ্যাক্টিভ করবেন, তাহলে এটা ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, ইনঅ্যাক্টিভ করে আবার আপনি আবার অ্যাক্টিভও করতে পারবেন। অ্যাক্টিভ করার সিস্টেম হচ্ছে কাস্টমারের মতো, এই সেটিংসে যাবেন, সেটিংসে গেলে ইনক্লুড ইনঅ্যাক্টিভ, এখানে গেলে আপনি ইনঅ্যাক্টিভ যেটা আছে সেটা দেখতে পারবেন। এই যে এখানে দেখবেন যে ডিলেটেড কথা লেখা আছে, এই যে ডিলেটেড, তার মানে এখনো এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন না। একে যদি অ্যাক্টিভ করেন তাহলে আপনার এটা কাজ করবে, তার আগ পর্যন্ত করবে না। এরপর আসলে হচ্ছে আপনি যদি ডাউনলোড করতে চান এই সাপ্লায়ার লিস্ট, তাহলে এই সেটিংসে যাবেন, এরপর এটা সেভ দিবেন, তাহলে এটা ডাউনলোড হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে ডাউনলোড সিস্টেম। আচ্ছা এইবার আসেন হচ্ছে আমরা ইয়েতে চলে যাই, ট্রানজেকশনে চলে যাই। এই ইয়েতে চলে যাবেন হচ্ছে আমাদের এই
প্লাস নিউ আইকন যেটা, এখানে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখেন অনেকগুলো আইকন রয়েছে। এর মধ্যে ফার্স্ট কাজটা আমরা পারচেজ অর্ডার দিয়ে করব। কেন করব? মনে রাখবেন, পারচেজ অর্ডার হচ্ছে একটা নন পোস্টিং আইটেম। এটা দিয়ে কেন শুরু হচ্ছে? আমরা এর আগের ক্লাসে এস্টিমেট দিয়ে শুরু করেছিলাম কাস্টমারেরটা। এস্টিমেট এবং পারচেজ অর্ডার দুইটা সেম জিনিসই। যখন আপনি বিক্রেতা থাকবেন তখন আপনি এস্টিমেট করবেন, আর যখন আপনি ক্রেতা হবেন তখন আপনি পারচেজ অর্ডার করবেন। ঠিক আছে? কারণ পারচেজ অর্ডারটা আপনি মানে কোনো কিছু কিনবেন, এই কেনার জন্য যে যে আইটেমগুলো, এই আইটেমগুলোর কোটেশনের জন্য আপনি আপনার ভেন্ডরকে একটা লিস্ট পাঠাবেন যে আমি এই জিনিসগুলো কিনতে চাই। তখন সে আপনাকে একটা কোটেশন পাঠাবে। কোটেশন পাঠাইলে এরপর আপনি তাকে পারচেজ অর্ডার পাঠিয়ে দিবেন। ঠিক আছে? তাহলে আসেন আমরা পারচেজ অর্ডারটা করি। এখন পারচেজ অর্ডার করার সময় আমাদেরকে অবশ্যই, আমি আবারও বলি, আমি যেই তথ্যগুলো যেভাবে দিব ঠিক ইনিশিয়াল স্টেজে ওইগুলো ওইভাবেই করবেন। পরবর্তীতে যখন আপনারা ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে যেভাবে দিবে সেভাবে করবেন। কারণ আমি এটা কেন বলতেছি যে আপনি যদি আপনার মতো করে করেন তাহলে আপনি হবে কি আন্দাজে করলেন, আপনার কোনো হচ্ছে রিকনসিলেশন করার কোনো সুযোগ থাকলো না। আপনারটা হয়েছে কি হয় নাই, ঠিক আছে, আপনি কি প্রপারলি করতে পেরেছেন কিনা, আপনার কিন্তু সেই মানে এটা কিন্তু আপনার জাজমেন্টটা কিন্তু আপনি করতে পারবেন না। আপনি আপনার মতো করলেন, মানে আপনি মনে করলেন আমি ফাংশন ব্যবহার করতে পারেন। ব্যবহার করা এক জিনিস আর অ্যাকুরেটলি করা আর এক জিনিস। ঠিক আছে? আপনি একটা জিনিস ব্যবহার করতে পারেন, কিন্তু আপনাকে যদি আমি একটা মানে ইনস্ট্রাকশন দিই যে এই কাজটাই করতে হবে, তখন কিন্তু আপনার কাছে মানে একটু চ্যালেঞ্জিং মনে হবে যে আমাকে ওইটাই করতে হবে। ঠিক আছে? সেই জন্য আপনি অবশ্যই আমি যে ফাইলগুলো শেয়ার করব ওই ফাইল ফলো করে করবেন। ঠিক আছে? দেখেন, আমরা এখানে আমি এখান থেকে করে দেখাই যেন আপনারা এটা দেখে দেখে করতে পারেন। দেখেন, আমাদের প্রথম হচ্ছে পারচেস অর্ডার। দেখেন এখানে লেখা আছে পারচেস অর্ডার। এখানে একজন সাপ্লায়ারের নাম আছে, এখানে ধরেন ডেট দেওয়া আছে, এখানে আমার হচ্ছে আইটেমের নাম আছে, এখানে হচ্ছে কোয়ান্টিটি আছে। ঠিক আছে? আমি রেট গুলো ধরি 5, 10, 20, 5, 0। এবার আসেন আমরা এই ওয়ার্ক অর্ডারটা পাঠাবো। যেমন আমার সার্জিক্যাল ইকুইপমেন্ট, লাইফ সেভিং ইকুইপমেন্ট এবং হ্যান্ড স্যানিটাইজার 3, 2, 5। ধরেন আমার এখানে লাগবে হচ্ছে 10, এখানে লাগবে হচ্ছে 20, এটা লাগবে ধরেন 15, এটা লাগবে হচ্ছে 50। ঠিক আছে? এটি আমার কিনবো আমি। কেনার জন্য আমি প্রথমে কি করব, আমি হচ্ছে একটা পাঠাবো, পার্সেস অর্ডার পাঠাবো। তাহলে এই জিনিসটা আমাকে হুবহু এখান থেকে করতে হবে। এখান থেকে দেখেন প্রথমে সাপ্লায়ারের নাম দিব। সাপ্লায়ারের নাম হচ্ছে মেখি, এবং ওর যে তথ্য আমি একটু আগে যখন অ্যাড করি তখন তার ফোন নাম্বার, তার মেইলিং অ্যাড্রেস, অনেক কিছু এখানে ছিল, সব কিছু চলে আসছে। এরপর আসেন হচ্ছে ডেট, কোন ডেটে আমি পার্সেস অর্ডারটা পাঠাবো। 25শে জানুয়ারি 2024। তাহলে আমরা 25শে জানুয়ারি 2024 এইখান থেকে ডেটটা আমরা সিলেক্ট করব। ডেটটা সিলেক্ট করব, এরপরে হচ্ছে এখানে ট্যাগ দরকার নাই। এখানে আবার দেখেন দুইটা মানে টেবিল আসছে। নর্মালি আমরা একটা টেবিলে অভ্যস্ত, যে ইনভয়েসের ক্ষেত্রে আমরা একটা টেবিল দেখেছিলাম। এখানে এসে দেখতে পাচ্ছি টেবিল হচ্ছে দুইটা। একটা টেবিল হচ্ছে ক্যাটাগরি আর একটা টেবিল হচ্ছে আইটেম। ঠিক আছে? আপনি এই সাপ্লায়ার সেন্টারের যে কোনো টুলস ব্যবহার করার ক্ষেত্রে এই দুইটা টেবিল আপনি পাবেন। তাহলে এই দুইটা টেবিল কোনটা কখন ব্যবহার করবেন মনে রাখবেন যে ক্যাটাগরি ব্যবহার করবেন ডিরেক্টলি যখন আমরা এক্সপেন্স হিসাবে রেকর্ড করব। ধরেন আপনি হইতে পারে ডিরেক্ট এক্সপেন্স, হইতে পারে ইনডিরেক্ট এক্সপেন্স, যে কোনো এক্সপেন্স যেটার সাথে ইনভেন্টরির কোনো কানেকশন নেই, সরাসরি খরচ হিসেবে দেখাবেন। ঠিক আছে? যখন আপনি মানে পারচেস করা মানে আমরা মনে করি হচ্ছে এক্সপেন্স, তাই না? কিন্তু সব পারচেস কিন্তু ডিরেক্টলি এক্সপেন্স না। ধরেন আমরা ক্যাটাগরিতে যখন দিব তার মানে ওইটাকে আপনি ডিরেক্টলি এক্সপেন্স হিসেবে রেকর্ড করতেছেন। আর যখন আমরা ইনভেন্টরি হিসেবে রেকর্ড করব তখন এটা আমার ইনভেন্টরি অ্যাসেট হিসেবে থাকবে। মানে আমি কোনো একটা প্রোডাক্ট কিনলাম, ওইটা আমার অ্যাসেট হিসেবে আমার স্টোরে জমা থাকবে, এটা আমার ব্যালেন্স শিটে থাকবে। এটা আমার তখনও কিন্তু খরচ হিসেবে বুক হবে না। এবং আপনি
আইটেম ডিটেলসে গেলে যা কিনবেন সব হচ্ছে ইনভেন্টরি আইটেম, সবগুলো হচ্ছে ইনভেন্টরি আইটেম। আর যখন আপনি ক্যাটাগরিতে গিয়ে কোনো ট্রানজেকশন রেকর্ড করবেন তখন আপনার ডিরেক্টলি এক্সপেন্স হতে হবে, এবং ওইখানে এই লিস্টে গেলে আপনি ডিরেক্ট চার্ট অফ অ্যাকাউন্ট পাবেন। দেখেন এই ক্যাটাগরিতে গেলে আপনি ডিরেক্ট চার্ট অফ অ্যাকাউন্ট পাবেন, আর এইখানে আসলে আপনি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস পাবেন। একটু চেক করে দেখেন, আমরা যখন ক্যাটাগরিতে আসি এখানে দেখেন আমার কোনো ইনভেন্টরি শো করবে না, সমস্ত চার্ট অফ অ্যাকাউন্টের লিস্ট এখানে আপনি পাবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনি কাজ করবেন। এটা আমরা একটু পরে এই ক্যাটাগরির ব্যবহারটা একটু পরে দেখাবো। আচ্ছা, সার্ভিস রিলেটেড এক্সপেন্সগুলো আছে কোথায়? ক্যাটাগরিতে। ক্যাটাগরিতে নট অনলি সার্ভিস, এখানে আপনার যে কোনো এক্সপেন্স, মানে যেটা আপনি ডিরেক্ট এক্সপেন্স হিসাবে রেকর্ড করতে চান, এখানে এটার সাথে কোনো ইনভেন্টরির কোনো সম্পর্ক নাই। মানে আপনি যদি ক্যাটাগরিতে কোনো কিছু রেকর্ড করেন, এটা ইনভেন্টরিতে গিয়ে এর কোনো অস্তিত্ব পাবেন না। বুঝতে পারছি? আর যদি ইনভেন্টরি মেইনটেইন করেন তাহলে আপনি আইটেম ডিটেলসে যাবেন, এবং এখানে দেখেন শুধুমাত্র যেগুলো প্রোডাক্ট শুধু সেগুলোই এখানে আপনি পাবেন, এর বাইরে অন্য কিছুই পাবেন না। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে হচ্ছে আইটেম নিয়েই কাজ করব, ক্যাটাগরিতে আমরা একটু পরে যাব। এবার দেখেন আমরা এইখানে যে আইটেমগুলো দেখতে পেয়েছি এইগুলো আমরা এখান থেকে নিব, সার্জিক্যাল ইকুইপমেন্ট, লাইফ সেভিং আর হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। তাহলে দেখেন আমরা হচ্ছে এখানে যদি লিখি, দেখেন সার্জিক্যাল ইকুইপমেন্ট, দেখেন লাইফ সেভিং ইকুইপমেন্ট আর হচ্ছে হ্যান্ড স্যানিটাইজার। হ্যান্ড স্যানিটাইজার না থাকলে আমরা এখান থেকে ক্রিয়েট করে দেবো। দেখেন ইনভেন্টরিতে গিয়ে এর কোনো এসকিউ নাম্বার থাকলে দিব। ক্যাটাগরি হিসাবে আমরা এটাকে হচ্ছে ইনভেন্টরি আন্ডারে নিব। ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড ধরেন আমার এটা নাই, আমি 0, এটা ধরেন 0 না থাকলে 0 দিবেন। হ্যাঁ, আর এটা না থাকলে ডেটও দিতে হবে, কারণ ডেট না দিলেও আবার সমস্যা। এটা আমি ধরি আমার জানুয়ারির 1 তারিখে, এটা হচ্ছে 0। ঠিক আছে, 0.9। এখানে আপনি দিবেন হচ্ছে সেলিং দিলাম 40, আর এখানে কস্ট দিলাম হচ্ছে 25। দেখেন 7। এবার দেখেন আমি ওখানে দিচ্ছি 1/1/2024, আর এখানে আমি কি দিচ্ছি 1/25। এখন আমি যখন বললাম যে আমি 1/1/2024 আমার 0 ছিল, তখন কিন্তু আমি 1/1 আগে আর কোনো ডেট দিতে পারবো না, তাহলে কিন্তু সেভ নিবে না। ঠিক আছে, এইবার আসেন হচ্ছে ট্যাক্স। দেখেন ট্যাক্স হচ্ছে এটা 20, এটা 5, এটা হচ্ছে 0। এইবার হচ্ছে আমরা কোয়ান্টিটি দিই, কোনটা কত পিস, 10, 15, 50। এটা হচ্ছে 10, এটা 15, এটা হচ্ছে 50। দেখেন এটা হচ্ছে আউট, মানে 0 আছে, কোয়ান্টিটি নাই, কারণ আমরা এখানে কোয়ান্টিটি কিনবো না থাকার কারণে আমরা কিনবো। এখানে একটা কাস্টমার আছে, কাস্টমারের ব্যবহার পরে দেখাবো। এবং এটা যখনই আমরা পারচেস করব বা পারচেস অর্ডার করব তখন এটা ওপেন হিসাবে থাকবে। এবার দেখেন আমাদের মানে অ্যাজ পার এক্সেল শিট অনুযায়ী আমরা এখানে কিন্তু যেভাবে ছিল সেভাবে করে আমরা 7 ক্লোজ দিব। 7 নিউ দিছিলেন আপনি, 7 নিউ দিলে এটা সেভ হবে এবং ব্ল্যাঙ্ক আরো একটা পেজ ওপেন হবে। আপনি চাইলে নতুন কোনো পারচেস অর্ডার যদি করতে চান তাহলে এখানে করতে পারবেন। ঠিক আছে, এরপর আমরা এটাকে কেটে দিব। কেটে দিলে আমরা চলে যাব হচ্ছে এক্সপেন্স সেন্টারে। এখানে গেলে দেখেন যে আমরা এই যে দেখেন পারচেস অর্ডার কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেছে। এবার দেখেন আমাদেরকে 28 তারিখে বলা হয়েছে যে এটা বিলে কনভার্ট করা হবে। এখন 28 তারিখে এসে আমি আমার যিনি
সাপ্লায়ার, তাকে বললাম যে তুমি মালগুলো পাঠাও। এখন এই ক্ষেত্রে সে, আমি যদি তাকে ইনস্ট্রাকশন দিই সবগুলো পাঠাইতে, সে সবগুলো পাঠাবে। আমি যদি বলি যে তুমি হ্যান্ড স্যানিটাইজার আপাতত 40 পিস দাও, 10 পিস আমি পরে নিব, ঠিক আছে? তাহলে কিভাবে করবো দেখেন, আমরা যে কপি টু বিলে যাবো, প্রথমে কপি টু বিলে গিয়ে এখানে এসে কিন্তু আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন, এটাকে আপনি 40 করে দিতে পারবেন। আর বাকিগুলো যদি আপনি নিতে চান সবগুলো অটোমেটিক, হ্যাঁ, যে বিলে কনভার্ট হয়ে গেছে। এবার আসলে যে বিল নাম্বার দিতে হবে, এখানে যে কাজটা করবেন, এই বিলের নাম্বারটা কিন্তু ফিজিক্যালি যখন আপনি প্রোডাক্টটা পাবেন, সাপ্লায়ার যখন আপনাকে বিল প্রোভাইড করবে, সেই বিলে দেখবেন একটা নাম্বার আছে, ওই নাম্বারটাই এই নাম্বার। মনে রাখবেন, বিলের নাম্বার কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন না, বিলের নাম্বার সাপ্লায়ার কন্ট্রোল করবে। সাপ্লায়ারের ইনভয়েসে যেই নাম্বার থাকবে আমি সেই নাম্বারই এখানে দিব, এবং এখানে এক একটা বিলের নাম্বারের ধরন এক এক রকম হবে, কারণ এক একজন সাপ্লায়ার এক এক ফরম্যাটে তারা নাম্বারগুলো দেয়। সব সময় কিন্তু নাম্বারের ফরম্যাট একরকম হবে না। বাট আপনি যখন মানে কাস্টমার ইনভয়েস যখন করবেন, তখন কিন্তু ওই নাম্বারের ফরম্যাটটা আপনার সাথে মিলবে, কারণ আপনি তো ইনভয়েস ক্রিয়েট করতেছেন, আপনার একটা নির্দিষ্ট একটা ফরম্যাট আছে, অলওয়েজ সেই ফরম্যাটে আপনার ইনভয়েস হবে, নাম্বার হবে। কিন্তু যখন আপনি পারচেজ করবেন, তখন এক এক সময় এক এক নাম্বার হবে, ওইটা আপনার কন্ট্রোলিং এ থাকবে না। আপনার শুধু টার্গেট হচ্ছে পারচেজ ইনভয়েসে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বারটাই আপনি লিখবেন, ঠিক আছে? এরপরে দেখেন এটা কবে, 28 তারিখ। এখন আমরা এটাকে 7 ক্লোজ করে দিব। 7 ক্লোজ করার পরে এখন দেখেন আমার আরো 10 পিস কিন্তু আমার পারচেজ অর্ডার করা ছিল। আমি চাইলে ওই 10 পিস কি করতে পারি, এই দেখেন এই হচ্ছে আমার পারচেজ অর্ডার। জাস্ট আমরা এখানে যাব, এখানে গিয়ে দেখেন এই যে কপি টু বিল, এখানে গেলে এখন কিন্তু আমাকে শুধু একটাই দেখাবে, দেখেন, আর বাকি দুইটা কিন্তু নাই, ঠিক আছে? এখন আসেন আপনি এটাকে, এটা ধরে নিলাম হচ্ছে এটা 76, যেহেতু একই সাপ্লায়ারের কাছ থেকে নিচ্ছি, ধারাবাহিকভাবে আমি 75 76 দিয়ে দিলাম। এরপরে আমি এটাকে কবে করবো, এটা ধরে নিচ্ছি যে 30 তারিখ, 7 ক্লোজ করে দিলাম। তাহলে আমার কিন্তু এখানে একটা পারচেজ অর্ডার থেকে দুইটা বিল কিন্তু ক্রিয়েট হয়ে গেল, যেমনটা আমরা একটা এস্টিমেট থেকে দুইটা ইনভয়েস করেছিলাম, ঠিক সেরকম, ঠিক আছে? পেমেন্টে পরে যাচ্ছি, এসি কমায় দেওয়া না, গরম লাগে না, একটু করে দেন, আপাতত 22-এ দেন, 22-এ দেন, একটু ঠান্ডা হোক। আচ্ছা, এতটুকু আমরা কি বুঝতে পেরেছি? বুঝি নাই কে বলেন? না নিলে পার্সেল অর্ডার রেখে দেন, সমস্যা নাই। কারণ পার্সেল অর্ডার অবস্থায়, মানে পার্সেল অর্ডার থাকা অবস্থায় আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টের কোথাও কোনো ইম্প্যাক্ট করবে না। পারবেন, কারণ আপনি যদি বিল করে ফেলেন, তখন এটা আপনার মানে হচ্ছে রিপোর্টে চলে যাবে, তখন আপনি যতক্ষণ পর্যন্ত টাকা না দিবেন ততক্ষণ পর্যন্ত এটা পেয়েবলে থাকবে। কিন্তু যখন আপনি পারচেজ অর্ডার করবেন, সেটা যদি আপনি বাকিগুলো না নেন, হয়তো আপনি যে প্রথমবার নেওয়ার পরে দেখলেন যে প্রোডাক্টটা আসলে কোয়ালিটিফুল না, আপনার যেটা মনে করছেন ওইরকম প্রোডাক্ট দেয়নি, আপনি বাকিটা ক্যান্সেল করে দিলেন, এটা তো নর্মাল ব্যাপার, ঘটতেই পারে, আপনি ক্যান্সেল করে দিতে পারেন, ঠিক আছে? সেই ক্ষেত্রে আপনার রিপোর্টের কোনো ইম্প্যাক্ট পড়বে না, কারণ ওই বাকিগুলো তো আপনি নেনই, ঠিক আছে? ক্লোজ করে দিতে পারেন, সমস্যা নেই। আর যদি না দেন তাও কোনো সমস্যা নেই, ঠিক আছে? কোথায় শো করে?
না এস্টিমেট তো ক্লোজ দেখায় দেখেন। ক্লোজ দেখে, পাশে ক্লোজ দেখে, মানে নিচে দিয়ে আবার ভাই শো তো করবে আপনি একটা কাজ করছেন থাকবে না, ওরে কি একবারে কি কবর দিয়ে ফেলছেন তা তো দেন না। খালি ওর অস্তিত্ব থাকবে, স্ট্যাটাস দেখবেন, স্ট্যাটাস প্লাস মাইনাস ওটিজিবি তো নাম দিতে এটা দেখবেন, স্ট্যাটাসে ক্লোজ পাশে শেষ। আপনি সাপ্লায়ার আপনি আপনি এটা বলেন যে আমার স্টকে নাই আমি বিক্রি করলাম বিজনেস তো নেগেটিভ দেখেন আপনি কি করবেন নেগেটিভ তো আবার লাস্টে ব্যালেন্স ছিল না আমাদের যখন প্রোডাক্ট একটু ব্যালেন্স ছিল। আচ্ছা মাইনাস যদি দেখায় তাহলে আপনি কি করবেন, আপনি হয়তো ধরেন বিক্রি করে ফেলছেন, বলেন যে বিক্রি করে নাম রেগুলার আপনি ইনভেস্ট করেছেন নরমালি আপনি ইনভেস্ট করতে পারবেন হচ্ছে মাল ডেলিভারি হচ্ছে ইনভেস্ট করতে এটা আপনি জেরো পাবেন জেরোতে জিরো ব্যালেন্সে বা মাইনাসে কখনোই ইনভেস্ট করতে দেয় না কুইক বুকস দেয় কুইক বুকস আপনাকে দুটাই দিচ্ছে স্ট্যাটাস দিচ্ছে একটা হচ্ছে নেগেটিভ আউট অফ স্টক আরেকটা হচ্ছে আমার লো স্টক ঠিক আছে লো স্টক মানে আপনি অর্ডার কোয়ান্টিটি চলে গেছে আর আউট অফ স্টক মানে আপনার কোনো প্রোডাক্ট নেই আপনি বিক্রি করছেন তো আপনি প্রোডাক্ট কিনবেন আগে আপনি দেখেন কুইক বুকস আপনাকে ট্র্যাকিং কেন দিচ্ছে আপনি যখন ইনভয়েস করতেছেন মানে আপনি তো ধরেন ইনভয়েস করেন মাল ডেলিভারি দেয় ওয়্যার হাউসের লোক ঠিক আছে আর আপনি তো তাকে বারবার জিজ্ঞেস করতে পারবেন না কোনটা কত পিস আছে যখন আপনি বিক্রি করতে যাবেন কোন কাস্টমার যদি আসে যখন দেখবেন যে বলতেছে যে আউট অফ স্টক অথবা স্টক নেই আপনি তখন ইনভয়েস করবেন না যে ভাই আমার মাল নাই দিতে হবে না। শেষ তাহলে আপনাকে সিগন্যাল দিচ্ছে এরপরে যদি আপনি করেন এখানে করতে পারবেন কিন্তু এটা মাইনাস শো করবে ঠিক আছে তো যেটা লজিক্যাল না আপনি আপনি যেন মাইনাসে গিয়ে ইনভয়েস না করেন ওই জন্যই আপনি ইনভয়েস করার সময়ই কিন্তু আপনাকে দেখাচ্ছে আপনার স্টক কত পিস হাতে আছে ওইটা দেখে আপনি ইনভয়েস করা দিবেন ঠিক আছে আচ্ছা এইবার আসেন হচ্ছে জি আসেন এবার আসেন হচ্ছে আমরা ডিরেক্টলি ধরেন কোনো পারচেজ অর্ডার না করে ইনভয়েস করব বিল করব অনলাইনে শুনতে পাচ্ছেন আপনারা অনলাইনে জি যারা আছেন শুনতে আলহামদুলিল্লাহ পাচ্ছেন শুনতে পাচ্ছি। ওকে আচ্ছা এবার দেখেন যে আমরা সরাসরি যদি কোনো বিল করি যেমন এখানে বলছে ক্যামেরন লুইস 25 এটা ধরলাম হচ্ছে 20 জানুয়ারি দেখেন আমার হচ্ছে এটা হচ্ছে ইনভয়েস বিল নাম্বার এখানে হচ্ছে আইটেম এখানে কোয়ান্টিটি এখানে রেট এখানে হচ্ছে কস্ট প্রাইস দেওয়া আছে ঠিক আছে আমরা একটু দেখি যে এই প্রোডাক্টগুলো আমি ডিরেক্টলি কিনবো এখন আর আমি পারচেজ অর্ডার করব না সরাসরি আমি হচ্ছে অর্ডার করে ফেললাম আমি জানি যে এই কাজ মানে সাপ্লায়ারের প্রোডাক্ট ভালো আমি আর তাকে পারচেজ অর্ডার দিচ্ছি না সরাসরি সে আমাকে প্রোডাক্ট ডেলিভারি দিলে আমি বিল করব সরাসরি তখন আমি কি করব তখন আর আমি পারচেজ অর্ডারে যাব না মনে রাখবেন পারচেজ অর্ডার মানে কোনো একটা ট্রানজেকশন যদি পারচেজ অর্ডারে থাকে তাহলে সেটা আপনার রিপোর্টে কোথাও কোনো ইম্প্যাক্ট ফেলে না বিলে যাবে বিলে গিয়ে আমরা সরাসরি হচ্ছে ক্যামেরন লুইসে যাব এখানে ডেট দিব 20 এখানে আমরা হচ্ছে দেখেন বিল নাম্বার দিব এই হচ্ছে বিল নাম্বার এরপরে আসেন হচ্ছে আইটেম ডিটেলস বলছি আমরা আইটেম ডিটেলস থেকে আগে শেষ করব এরপরে ক্যাটাগরিতে পড়ে যাব লাইফ সেভিং তারপর হচ্ছে ইকেজি আর দেখেন এখানে হচ্ছে আমরা লাইফ সেভিং ইকেজি জি দেখেন এটা হচ্ছে
হচ্ছে সার্জিক্যাল লাইট। ঠিক আছে, এখানে দেখেন আইটেম কতগুলো আছে, 2 5 3, 2 5 3, ট্যাক্স বললাম 20, এটা 0, এটা বললাম 20। তাহলে আসলে হচ্ছে আমরা এখানে লিখবো 20, এটা লিখবো হচ্ছে 0, এটা লিখবো 0, আর এটা লিখবো 20। দেওয়ার পর তাহলে আমাদের ফার্স্ট আমরা নাম দিলাম, এরপরে ডেট দিলাম, বিল নাম্বার দিলাম, টার্মস এটা হচ্ছে বাই ডিফল্ট দেওয়া আছে 30, আর আইটেম গুলো দিলাম। না 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 না, এটা পরে আসতেছে ভাই, আপাতত এটা নিয়ে আমরা মাথা ঘামাবো না, ওটার পার্ট পরে যাচ্ছি। এখন এটাকে আমরা কি করব, 7 ক্লোজ করবো। দেখেন 7 ক্লোজ, তাহলে আমাদের বিল করা হয়ে গেল। এখন দেখেন 27 তারিখে এসে একটা আইটেম ফেরত আমি পাঠাবো, মানে আমি সার্জিক্যাল লাইট 3টা নিয়েছিলাম, একটা আমার কাছে মনে হয়েছে যে এটা মানে কোয়ালিটি ভালো না, আমি এটা নিব না, অথবা আমার এই মুহূর্তে একটা দরকার নেই, এটা ফেরত দিয়ে দিব। তাহলে ফেরত দিলে যেটা হবে, আমরা কাস্টমারের ক্ষেত্রে ফেরত দিলে আমরা ক্রেডিট নোট করেছিলাম। দেখেন কাস্টমারের ক্ষেত্রে আমরা ক্রেডিট নোটের মাধ্যমে রিটার্ন দিয়েছি। মনে রাখবেন এই ক্রেডিট নোট হচ্ছে বিক্রয় ফেরত, আর সাপ্লায়ারে এসে আমরা সাপ্লায়ার ক্রেডিট, এটা হচ্ছে ক্রয় ফেরত। ঠিক আছে, সাপ্লায়ার ক্রেডিট আর ক্রেডিট নোট এই দুইটা সেমই, একটা কাস্টমারের ক্ষেত্রে একটা সাপ্লায়ারের ক্ষেত্রে। তাহলে আসেন বলতে পারেন সাপ্লায়ার ক্রেডিট এটা কিভাবে ফেরত দিলাম, ক্রেডিট হলো কিভাবে, ডেবিট হওয়ার কথা। আচ্ছা হ্যাঁ, আপনার মানে নাম অনুযায়ী ডেবিট হওয়ার কথা, কিন্তু আপনি হিসাব করে দেখেন ক্রেডিট মানে কি। ধরেন আমি একটা প্রোডাক্ট ফেরত দিচ্ছি, পাচ্ছে কে, সাপ্লায়ার, সাপ্লায়ারের কাছে চলে যাচ্ছে। ঠিক আছে, এই অর্থে এটা ক্রেডিট। তো দেখেন আমরা নাম কি দিব, ক্যামেরন লুইস। কবে ফেরত দিচ্ছি আমরা, 27 তারিখে। এখানে আমরা কি করব, ওই বিলের যে নাম্বারটা ছিল ওই নাম্বারটা আমরা এখানে দিব। বিলের নাম্বারটা কত ছিল, দেখেন এই বিলের নাম্বারটা আপনি এখানে দিবেন। এরপরে আসেন হচ্ছে সার্জিক্যাল লাইট। এটা কত পার্সেন্ট ভ্যাট ছিল, 20%। দেখেন আপনার এখানে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, আপনি কি করবেন, সব সময় আগেরটা ওপেন করে নেবেন, তাহলে আপনার জন্য মানে ভুল হওয়ার পসিবিলিটি কম থাকবে। কারণ আপনি একটু আগে যেটা করেছেন ক্যামেরন লুইস, এই যে লুইস, এটা আগে ওপেন করে নেবেন। ওপেন করে নিলে আপনার জন্য মানে কি থাকবে, মানে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এইটার সাথে এটা মিলাবেন, তারপরে এখানে আমরা কততে বিক্রি করেছি, 500 দিয়ে কিনেছি এবং 20% ছিল ভ্যাট। তাহলে দেখেন এই যে 20% এবং 500 সব ঠিক আছে। এখন আপনি এটাকে 7 ক্লোজ করে দেবেন, তাহলে কিন্তু আপনার সাপ্লায়ার ক্রেডিট শেষ, মানে আপনি প্রোডাক্টটা কিনে ফেরত দিয়ে দিলেন। আচ্ছা এইবার দেখেন আমাদের এখানে কি কি হলো, আমরা হচ্ছে পারচেজ অর্ডার করলাম, বিল করলাম এবং সাপ্লায়ার ক্রেডিট করলাম, এই তিনটার ব্যবহার আমরা মোটামুটি শিখলাম। এবার আসেন আমরা পে বিলের ব্যবহার শিখব। পে বিল মানে কি, পে বিল মানে হচ্ছে আপনি যে বাকিতে কিনলেন, টাকা পরিশোধ করতে হবে না। দেখেন এখানে কি কি আছে, এখানে দেখেন পে বিলের মধ্যে আপনার একটা দুইটা তিনটা বিল আছে যেটা আপনার ডিউ। আপনি একটু এই পাশে আসেন, দেখেন মার্ক অ্যাজ পেইড, এটার অর্থই হচ্ছে পে বিল। আপনি চাইলে এই মার্ক অ্যাজ পেইড এইটা ব্যবহার করতে পারেন, করে আপনি পেমেন্ট করতে পারেন। দেখেন আমি দুইটাই দেখাই, আরেকটা হচ্ছে এখানে পে বিল, এই দুইটার ব্যবহার সেম। এই যে
এটা এখান থেকে আমরা কিভাবে পেমেন্ট করব আর ডিরেক্ট পেমেন্ট কিভাবে করব, ডিরেক্ট আমরা একটু আগে দেখাই এবং আমরা দেখাবো অ্যাজ পার আমাদের রিকোয়ারমেন্ট। ধরেন আমরা এখানে এসে এই লুনার এখানে আমাকে 30 তারিখে এসে বলা হচ্ছে যে 80% বিল পরিশোধ করা হবে ওয়েলস ফার্গোর মাধ্যমে। মনে রাখবেন যে যখনই আমরা বিল পেমেন্ট করতে যাব তখনই আমাদের আনডিপোজিটেড ফান্ডের কথা মাথায় আনার কোনো দরকার নেই। আমি চেকে করি আর ক্যাশে করি আর হচ্ছে ডিরেক্ট ডেবিট করি আর হচ্ছে ক্রেডিট কার্ডে করি, যেটার মাধ্যমে করি না কেন এখানে আনডিপোজিট ফান্ড আনার কোনো সুযোগ নাই। আপনারা ছোটবেলায় পড়ছেন চেক দেওয়া মানে ব্যাংক থেকে টাকা চলে যাবে। কখনো কি এই জার্নাল করছেন যে চেকে পেমেন্ট করার পরে আপনি লিখছেন যে হচ্ছে ক্যাশ ক্রেডিট, কি লিখছেন ব্যাংক ক্রেডিট, আর আপনি যখন ধরেন চেক পাইছেন যতক্ষণ পর্যন্ত ব্যাংকে জমা না দিয়েছেন আপনি ক্যাশ ধরে নিছেন। চেক পাওয়া মানে নগদ পাওয়া। এখানে একটু টেকনিক্যালি এটাকে চেঞ্জ করা হয়েছে যে চেক পাইলে যদি ব্যাংকে জমা না দেন আমরা ক্যাশ না করে আমরা আনডিপোজিটেড ফান্ডে রাখি, ঠিক আছে? আর যখন আমরা চেক দিব তখন আমার ব্যাংক থেকেই টাকাটা চলে যাবে। সো এখানে আনডিপোজিটেড ফান্ড নিয়ে আপনাদের যদি কোনো কনফিউশন থাকে এটা মনে রাখবেন, এটা কখনোই পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না, ঠিক আছে? শুধুমাত্র রিসিভের ক্ষেত্রে ব্যবহার করবেন যদি ওই চেকটার সাথে সাথে ব্যাংকে জমা না দেওয়া হয়, ঠিক আছে? এইবার আসেন আমরা এখানে চেক দিয়েছি এবং ওয়েলস ফার্গো থেকে টাকা চলে গেছে, তাহলে আমরা এইটাকে ট্রিটমেন্টটা কিভাবে করব? চলে যাব হচ্ছে আমরা ধরেন প্রথমে এই মেনুটাই ব্যবহার করি, আমরা এখান থেকে আমরা একটু যাই। যখন আমরা এটা দিব দেওয়ার সাথে সাথে আমি এখানে ব্যাংকের নাম দিব, কোন ব্যাংকে টাকাটা পেমেন্ট করব এবং কবে পেমেন্ট করব, এবং পে বিল দেওয়ার সাথে সাথে কুইকবুকস আমাকে এই মুহূর্তে যতগুলো বিল ডিউ আছে সবগুলো আমাকে সামনে দিয়ে দিয়েছে। এখন আমি কি করব, আমার দরকার হচ্ছে লুনা। এখন এখানে লুনার বিল কয়টা আছে খেয়াল করেন, লুনার বিল আছে 2টা, তাহলে এই 2টা আপনি টিক দিবেন। দেওয়ার পরে এই 2টার কত 16,325। এখন এটাকে যদি আপনি 80% করতে চান তাহলে এখানে দেখেন ফার্স্টে আমরা কি করব, এখানে হচ্ছে আমরা পেমেন্ট ডেট দিব। ডেটটা কত 30শে জানুয়ারি, দেখেন ডেট হচ্ছে 30শে জানুয়ারি। এখানে হচ্ছে রেফারেন্স নাম্বার, এটা হচ্ছে পেমেন্ট যখন আপনি দিবেন তখন আপনি একটা পেমেন্ট ভাউচার মেনটেন করবেন, সেই ভাউচারের নাম্বার এটা পেমেন্ট ভাউচার নাম্বার। এখন দেখেন এখানে আমাদের যেটা করতে হবে 80% আমরা কি করব, এখানে সেটাকে 80% করব। দেখেন 0.80, ঠিক আছে 0.80, 80% বলছে না 0.80, সরি। তাহলে এটার 80% গেল, এটার 80% গেল। 2টা বিল ছিল, যেহেতু এখানে স্পেসিফিক একটার কথা বলে নাই আমি 2টাই ধরে নিচ্ছি যে 80% করে। তাহলে আমরা এটাকে 80% ধরে আমি 7 ক্লোজ করে দেবো। দেখেন তাহলে এই পেমেন্টটা আমার কোথেকে যাবে, ওয়েলস ফার্গো থেকে যাবে। 7 ক্লোজ। এইবার আসেন এখানে আরো ডিউ কিন্তু আছে, কারণ আমরা তো পুরোটা পরিশোধ করিনি। একসাথে যোগ করে বাদ যাবে, কিন্তু আমি যদি এই মেনুটা ব্যবহার করি আপনি ওই অপশনটা পাবেন না, ঠিক আছে? এখানে দেখেন এখানে কিন্তু আপনার এখানে কিন্তু ওই লেখার কিন্তু অপশন নাই, আপনার এখানে 2টা আলাদা আলাদা করে এখানে টিক দিতে হবে এবং এখানে আলাদা আলাদা করে লিখতে হবে, ঠিক আছে? আমি দেখাচ্ছি দাঁড়ান, আমি 2টা আলাদা বিল, ঠিক আছে? আমার সাপ্লায়ার একজন, হ্যাঁ 80% টোটালটার উপরে করবেন, হ্যাঁ রাইট। আমি আসতেছি ভাই, দেখেন মানে সব জায়গা থেকে তো সমান সুবিধা আপনি নিতে পারবেন না, পারবেন? দেখেন আমি ওই কাস্টমারের কাছে আবার যাব, আমি 80% করছি, ধরেন আরো 10% করবো এখন। তাহলে আমি কি করব এখন, আমি যদি এখান থেকে যদি দেখেন মার্কেস পেইড করি, ফোন বাজে কার, দেখেন আমরা এখান থেকে যদি যাই মানে আমরা যদি সরাসরি এক্সপেন্স সেন্টার থেকে আমরা হচ্ছে মার্কেস পেমেন্টে যাই, দেন
দেখেন যে কোনো একটাতে ঢুকবো আমরা, খেয়াল করেন যে কোনো একটাতে ঢুকবো। ঢোকার পরে এখানে এসে দেখেন আমার এখানে বিল আছে কয়টা, 2টা। এবার দেখেন এখানে কিন্তু অন্য কোনো সাপ্লায়ারের বিল আসবে না, শুধু আপনি যার বিল পরিশোধ করবেন তার যতগুলো আউটস্ট্যান্ডিং থাকবে সেইগুলো আসবে। এখন দেখেন তার আউটস্ট্যান্ডিং 2টা আছে। এখন আপনি চিন্তা করলেন যে এই 2টা মানে যেটা এখন অবশিষ্ট রয়েছে এইটার আপনি হচ্ছে 50% আপনি পাবেন। এই 2টাকে আপনি 50% করতে পারবেন একসাথে। জাস্ট এখানে দেখেন আলাদা একটা অপশন আছে, বক্স আছে, এখানে এই 2টা বিলের টোটাল অ্যামাউন্টটা এখানে যুক্ত হয়েছে। খেয়াল করে দেখেন যে 3215 আর হচ্ছে 50, এই 2টা এখানে যুক্ত হয়েছে। এইটাকে আপনি চাইলে যে 50% করে দিতে পারেন। এবার দেখেন 50% করলে কি হবে, এখানে আগে যেটা আগেরটা ফুল যাবে, পরেরটা আংশিক যাবে। আগে কোনটা, আগে 75, তাহলে 75-এর উপরেই মানে 50% কাভার হয়ে গেছে, এই জন্য পরেরটার আর কোনোটা আসে নাই। ওরা কিন্তু ধারাবাহিকতা মেনটেন করে। ও চাইলে কিন্তু যে $50 আগেরটা ক্লিয়ার করে পরেরটার বাকি অংশটুকু নিতে পারতো, তা না নিয়ে কি করছে আগেরটা থেকে 50% দিচ্ছে। মানে আগেরটাতে 50% করার পরে নিচেরটাতে আর যায় নাই, যার কারণে কিন্তু নিচেরটা 0। তার মানে এটাতে এখনো কোনো মানে পরিশোধ করা যাচ্ছে না, প্রথমটা থেকে তারা ক্লিয়ার করছে, কারণ এরা আগেরটা আগে ক্লিয়ার করে। ঠিক আছে, সিস্টেম অনুযায়ী। এখন আপনি যদি মনে করেন এখানে আমার কত টাকা আসছে, 1632.5, এটাকে যদি আপনার মতো করে হ্যান্ডেল করতে চান, খেয়াল করেন আপনি 2টাতে টিক দিবেন, এটা আপনি 85 নেবেন, আর এইখানে এসে আপনি কি করবেন, এটা ছিল কত, এখান থেকে 50 বাদ দেন, তাহলে এখানে 50 বাদ দিলে কত হয়, 1582। এখানে দেখেন লেখেন 1582 দশমিক কত 50। এবার দেখেন এই যে 1632.50, তার মানে কি আপনি এটা আপনার মতো করে কাস্টমাইজ করে নিলেন। কারণ এখানে যখন আপনি পার্সেন্ট দিবেন তখন ও ওর মতো করে হিসাব করবে। আর আপনি যদি মনে করেন আমার এই এখানে যেহেতু $50 আছে, এটাকে আমি ক্লোজ করে দিই, তাহলে আমার এই বিলটা ক্লোজ হয়ে গেল, আর বাকি যতটুকু ডিউ থাকার সেটা আমার আগের বিল থেকে থাকলো। ঠিক আছে, এবার আপনি সেভ এন্ড ক্লোজ করে দেন। এবার যদি আসেন দেখবেন যে এখন ওই এটা কিন্তু 0। এই দেখেন দেখেন এই দেখেন এখন কিন্তু আর আগেরটা নাই, এই যে $50 যেটা ওটা কিন্তু আর নাই, আছে ওটা কিন্তু ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, তো এইভাবে আপনি কিন্তু আপনার মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। আর যদি কম্বাইন করতে চান, মানে আমি সাজেস্ট করব আপনারা এই পে বিলের যে মেনুটা আছে এটা ব্যবহার না করে আপনারা ইন্ডিভিজুয়ালি যখন যেটা পরিশোধ করবেন তার নামের পাশে দেখবেন মার্ক এস পেমেন্ট লেখা আছে, তাহলে আপনার জন্য একদম বিষয়টা অনেক সিম্পল হয়ে গেল। ঠিক আছে, হ্যাঁ রাইট। দেখেন এখানে আমার আরো একটা বিল ছিল, আমরা এখানে দেখেন ক্যামেরন লুইস, এখানে এসে আমরা একটা বিল করেছিলাম যেটা 28 তারিখে 70% একটা চেক দেওয়া হয়েছে। আমরা একটু ইয়েতে চলে যাই, ক্যামেরুন। দেখেন এই যে ক্যামেরুনের বিলটা দেখেন যে মার্কেস পেইড, খেয়াল করেন ক্যামেরুনের যে বিল, এই বিল অনুযায়ী আমাদের এখানে $7,400, 7,400, এবং এখানে টোটাল ছিল 8,000, এর মধ্যে আমাদের $600 একটা ক্রেডিট ছিল। এখন এটা বাদ দিয়ে $7,400 আসছে। এখন এটাকে আমরা কিভাবে পেমেন্ট করব, দেখেন 28 তারিখে করব 70%, আর বাকিটা করব আমরা 2 তারিখে, ফেব্রুয়ারি মাসের 2 তারিখে 30%। তাহলে আসেন আমরা এখানে 28 তারিখ দিই, ডেট লিখি 28। এই বিল এটা কিন্তু হচ্ছে পেমেন্ট ভাউচার নাম্বার, আমি আবারও বলতেছি এটা হচ্ছে পেমেন্ট ভাউচার নাম্বার। এরপর আসেন এইখানে আপনি কি করবেন, 70% দিবেন, লেখেন 70%, লিখে আপনি এটাকে প্রথমে কি করেন 7 ক্লোজ করে দেন। এরপরে বাকিটা আপনি এখান থেকে পেমেন্ট করে দিবেন, বাকি 30% থাকবে। দেখেন এটাকে আপনি ফেব্রুয়ারি মাসের 2 তারিখে পেমেন্ট করবেন। ঠিক আছে, এবং এটা কোন ব্যাংকে, ব্যাংকের নাম ব্যাংক অফ আমেরিকা দিবেন,
যখন যে ব্যাংক থেকে পেমেন্ট করবেন সেই ব্যাংক এখানে আমার নাই, আমি একটু ক্রিয়েট করে নিই। যখন যে ব্যাংক থাকবে সেই ব্যাংক থেকে পেমেন্ট দেখাবেন। তাহলে দেখেন আমার এটা ক্লিয়ার। এরপরে আপনি কি করবেন, এই সাপ্লায়ার সেন্টারে চলে যাবেন। আপনাদের মানে হোমওয়ার্ক যেটা যেভাবে দিতে বলি ওইভাবে দিবেন। এখানে এসে আপনি আমাদের ক্যামেরন লুইস, এই যে ক্যামেরন লুইসে চলে যাবেন। লুইসে গেলে এখানে দেখবেন সবগুলো ট্রানজেকশন এক জায়গায় চলে আসছে। এর তো অনেকগুলো ট্রানজেকশন করছি। এই দেখেন এই সবগুলো একসাথে আপনি এখান থেকে ডাউনলোড করবেন, তাহলে আপনার একটা টাইমে চলে আসবে। এটা গেল। তারপর আরো একটা সাপ্লায়ার ছিল একটু আগে আমরা যেটা করছি মেখি, ওর এখানে অনেকগুলো ট্রানজেকশন আছে। জাস্ট আপনি নামের উপরে ক্লিক করে দেখবেন এখানে তার সমস্ত ট্রানজেকশন গুলো চলে আসছে। ঠিক আছে, দেখেন এটা কিন্তু সাপ্লায়ার ওয়াইজ কিন্তু তার মানে বিল গুলো একসাথে থাকবে। আপনি এখানে থেকে জাস্ট আপনি ডাউনলোড করলে ওর যতগুলো কাজ আছে সবগুলো একসাথে থাকবে। ঠিক আছে, আচ্ছা এইবার আসেন হচ্ছে আমরা যদি দেখেন মোটামুটি আমাদের কোনটা একটা দুইটা তিনটা চারটা গেল। এখন আমাদের এখানে বাকি আছে কি, দেখেন বাকি আছে এক্সপেন্স এবং চেক, তারপর বাকি আছে হচ্ছে ক্রেডিট কার্ড পেমেন্ট। আপনারা এখানে বলতে পারেন যে আমরা তো ধরেন ইনভয়েস করার সময় বিভিন্ন ধরনের ডিসকাউন্ট ছিল, কিন্তু এখানে তো ডিসকাউন্ট অপশন নাই। দেখেন পারচেজের ক্ষেত্রে আপনি যেটা করবেন, যদি আপনি কেনার পরে অর্থাৎ পেমেন্ট করার সময় যদি কোনো ডিসকাউন্ট নিতে চান সেটা এখানে দেখানো যাবে। ধরেন আপনি অ্যাকাউন্টস পেবল করে ফেলছেন, ঠিক আছে, তারপরে টাকা পেমেন্ট করার সময় আপনি যদি $2 $5 কম দেন সেটার অ্যাডজাস্টমেন্ট আছে। কিন্তু যদি আপনি কেনার সময় যদি 20% ডিসকাউন্টে কিনেন তখন কিন্তু বিল কিন্তু আগে হবে এবং বিলের গায়ে লেখা থাকবে ডিসকাউন্ট 20%। তো আপনার হাতে কিন্তু ওই সুযোগটা আছে যে আপনি এন্ট্রি করার সময় ওইটা বাদ দিয়ে এন্ট্রি করতে পারবেন, কারণ আপনি তো বিল দেখে দেখে এন্ট্রি করবেন। ঠিক আছে, সেই সুযোগটা কিন্তু আপনার হাতে থাকবে। এরপরে যদি আপনার মনে হয় যে আপনি ডিসকাউন্টটা শো করাইতে চান সেটারও একটা রাস্তা আছে। সেই রাস্তাটা কি দেখেন, দেখেন যদি আপনি করতে চান, ঠিক আছে আমি একটু দেখাই, যদি ডিসকাউন্ট আপনি শো করাইতে চান এটা দেখেন লাগে না, দেখেন লাগে না। তারপর যদি দেখাইতে চান আপনি আপনার বিলের মধ্যে, তাহলে কিভাবে দেখাবেন আমি দেখাচ্ছি, খেয়াল করেন। ধরেন আপনি এই দুইটা প্রোডাক্ট কিনছেন, ঠিক আছে, এটা কিনছেন 10, এটা কিনছেন 15, এটা হচ্ছে 20%, এটা ধরেন 5%। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। আপনি যদি মনে করেন আপনি ডিসকাউন্ট দেখাতে চান, এখানে কোথাও কোনো ডিসকাউন্ট আনতে পারবেন না, তখন আপনাকে যেটা করা লাগবে খেয়াল করেন, এখানে এসে আপনি দিবেন হচ্ছে অ্যাডমিনতে গিয়ে সার্ভিসে গিয়ে এখানে লিখবেন ডিসকাউন্ট অন পারচেজ। খেয়াল করেন আর কিছু লিখতে হবে। এখানে এসে আপনি দেখেন এখন আপনি ওভারঅল ডিসকাউন্ট কত আপনি নিতে চান। আপনি যদি ধরেন $50 বা $100 আপনি ডিসকাউন্ট পান, ওইটা তো আপনি হিসাব করে বের করতে পারবেন যে আপনার বিল ছিল হচ্ছে 18,000, আপনি পেমেন্ট করবেন 17,550। ঠিক আছে, তাহলে আপনি $450 হচ্ছে আপনি ডিসকাউন্ট পেয়েছেন। ঠিক আছে, তাহলে আপনি এখানে $450 দিবেন। অথবা ধরেন এখানে 550 আপনি ডিসকাউন্ট দিবেন, তাহলে আপনি এখানে লেখেন -550। না এই যে অ্যামাউন্টে দিবেন রেটের এখানে এখানে দিলেও হবে, আবার -1 করে এখানে -1 দিবেন সব সময়। কোয়ান্টিটির ঘরে থাকবে 1 আর রেটের ঘরে হচ্ছে টোটাল কত আপনি ডিসকাউন্ট পাচ্ছেন, আর এখানে আপনি দিবেন হচ্ছে 0, এটার উপর কোনো ট্যাক্স নেই। ঠিক আছে, তাহলে দেখেন আপনি বিলের মধ্যে কিন্তু এটা দেখতে পারবেন, যখন এটা ডাউনলোড করবেন তখন দেখতে পারবেন এখানে আপনি
$550 ডিসকাউন্ট নিয়েছিলেন, ঠিক আছে। এরপর এটাকে সেভ এন্ড ক্লোজ করবেন এবং এটা যদি আপনি হচ্ছে ডাউনলোড করেন তাহলে আপনি দেখতে পারবেন যে এখানে ডিসকাউন্ট ছিল। না 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 না, এটা ওভারঅল ডিসকাউন্ট। প্রোডাক্ট কস্ট যদি কমাইতে চান আমি সেটা বলি, তখন আপনাকে ডিরেক্টলি এইটা যদি মনে করেন এটা 1000 না, 1000-এর পরিবর্তে আপনি ধরেন এখানে 900 ধরেন 90 করে কিনছে, তখন এটা কমাই দিবেন, ঠিক আছে। আর এটা ধরেন আপনি 180 করে কিনছেন, তাহলে এটা এইভাবে কমাই দিবেন, তখন ওখানে ইম্প্যাক্ট পড়বে। আর যদি এখানে এইভাবে দেন তাহলে ইম্প্যাক্ট পড়বে না, কারণ এটা তো আলাদা, এটার সাথে তো আমি কমাই নেই, এটা আলাদাভাবে ম্যানেজ করে দিচ্ছি, ঠিক আছে। যেভাবে দিলে আপনার মানে প্রবলেমটা সলভ হবে সেভাবে দিবেন, ঠিক আছে। সেভাবে আপনি দিতে পারেন। আচ্ছা, এবার আসেন হচ্ছে আমরা যদি চেক এবং এক্সপেন্স এই দুইটা ব্যবহার করি, কিভাবে কোনটা ব্যবহার করব। প্রথমে আসেন হচ্ছে চেক। চেক মানে হচ্ছে ধরেন কোম্পানিগুলো যখন চেকে পেমেন্ট করে, ঠিক আছে, তখন আপনি চেক মেনুটা ব্যবহার করতে পারেন। আর এক্সপেন্স মানে চেক যখন ব্যবহার করবেন এখানে আপনি আর ক্যাশ অথবা ক্রেডিট কার্ড এই ধরনের কোনো অপশন পাবেন না, ঠিক আছে। চেক মানে ও শুধু চেকেই পেমেন্ট করবে আপনাকে। আর হচ্ছে এক্সপেন্স যখন আপনি দিবেন তখন পেমেন্ট মেথড আপনি অনেকগুলো আনতে পারবেন, ঠিক আছে। আমি আগে প্রথমে চেকের ব্যবহারটা দেখাই। দেখেন চেকে পেমেন্ট যদি আমি করি, দেখেন এখানে যখন চেক লিখলাম এখানে কিন্তু আমার আর কোনো অপশন কিন্তু নাই যে আমি কি এটা ক্যাশে করব না ক্রেডিট কার্ডে করব নাকি ডিরেক্ট ডেবিট করব, এই ধরনের কোনো অপশন কিন্তু এখানে আর দেখা যাবে না। এবার আসেন হচ্ছে আমরা চেকের পেমেন্টটা এখান থেকে দেখেন একটা মানে এই যে দেখেন এটা আমরা একটু করি, এটাই চেকে পেমেন্ট করব, রিভার্ট ব্যাড ফ্রড। তাহলে আসেন আমরা এখানে রিভার্ট ব্যাড ফ্রডের নামে একটা দেখেন বিল করব। পেমেন্টটা করব কোন ব্যাংকে, ব্যাংক অফ আমেরিকাতে। তাহলে আসেন আমরা ব্যাংক অফ আমেরিকা লিখি, এখানে লিখি হচ্ছে ব্যাংক অফ আমেরিকা। আর এখানে আমরা হচ্ছে ডেটটা দিব, এখানে দেখেন ডেট কত আছে, ডেট আছে 3rd জানুয়ারি, ঠিক আছে, 3rd জানুয়ারি। আচ্ছা, এখানে আমাদের কোনো বিলের নাম্বার আছে কিনা, হ্যাঁ নাম্বার আছে, তাহলে আমরা এই নাম্বারটা এখানে থেকে নিব। আমরা এখানে একটা দিয়ে দিতে পারি আর চেক নাম্বারটা আমরা এখানে লিখতে পারি। এরপর আসলে হচ্ছে আমরা হচ্ছে যে আইটেমটা কি আছে এটা আমার নাই, না থাকলে আমরা একটু ক্রিয়েট করি। আচ্ছা, না থাকলে আমরা ক্রিয়েট করে নিব, এটা ইনভেন্টরি। এখানে আমরা একটু দেখি এটার কোনো কিছু দেওয়া আছে কিনা। এটা হচ্ছে 100 করে হচ্ছে আমরা কিনবো আর বিক্রি করবো 150 করে। তাহলে আসেন হচ্ছে আমরা এখানে এটা দেবো ইনভেন্টরি। এটা হচ্ছে আমরা স্টক আছে কিনা দেখি, তো স্টক আমি দিয়ে দিই, স্টক 300 বা 0 দিয়ে আমরা কিনবো, যেহেতু সমস্যা নেই, নাই এটা দিলে হবে না, এক এক দিন। এটা লিখবো হচ্ছে 150, সেলিং হচ্ছে 150 আর পারচেজ হচ্ছে 100, আর কিছু দেওয়ার দরকার নেই। এবার দেখেন আমার এটা কিন্তু স্টক নাই, স্টক আমরা এখানে কিনবো কতগুলো আছে, 4 আছে, এটা তোলা হচ্ছে 20টা কিনবো। আর সার্জিক্যাল লাইট হচ্ছে আমরা 10টা কিনবো, এটা বললাম হচ্ছে 20 আর এটা হচ্ছে 5। এবার আসেন হচ্ছে আমরা এটা লিখবো হচ্ছে 20, ট্যাক্স হচ্ছে 20%, সার্জিক্যাল লাইট এটা ছিল 20, এটা ছিল
10, দেখেন এটা ছিল 10, এটা হচ্ছে 20%, 20% আর এটা হচ্ছে 5%। এই হচ্ছে আমার রিকোয়ারমেন্ট। এরপর এটাকে আমরা হচ্ছে সেভ এন্ড ক্লোজ করে দেবো। আমরা যেহেতু কিনবো এটা সমস্যা নেই, আমার স্টক এখন কিনলে এটা বাড়বে। এবং এটা কিন্তু আমি সরাসরি চেকে পেমেন্ট করে দিচ্ছি, এবং চেকে যে পেমেন্ট করছি সেটা কিন্তু আমার এখানে এই যে শো করবে চেক এক্সপেন্স, এই টাইপে কিন্তু শো করবে। আচ্ছা, তাহলে এটা গেল চেক, ঠিক আছে। কোনটা বিল তো হচ্ছে বাকিতে কিনলে, আর এটা চেক মানে কি আমি নগদ দিয়ে দিছি, আমার একটা ব্যাংক থেকে টাকা চলে যাবে, এটা হচ্ছে চেক, পেমেন্ট করছি চেকে, মানে পেমেন্টটা হচ্ছে ইনস্ট্যান্ট, মেথড হচ্ছে চেক, ঠিক আছে। এইবার আসেন হচ্ছে আমরা যদি মানে চেকে পেমেন্ট না করে ক্যাশ অথবা ডিরেক্ট ডেবিট অথবা ক্রেডিট কার্ড এই ধরনের কোনো পেমেন্ট মেথড যদি আমরা ইউজ করতে চাই, তাহলে আমরা কি করব, এই প্লাস আইকনে গিয়ে এক্সপেন্স ক্রিয়েট করব। এক্সপেন্সে গেলে এবার খেয়াল করে দেখেন যে পেমেন্ট মেথড, এখানে আপনি চেকও পাবেন, ক্যাশও পাবেন, ক্রেডিট কার্ড পাবেন, ডিরেক্ট ডেবিট পাবেন। এখন আপনি বলতে পারেন যে এখানকার চেক আর ওইখানকার চেক দুটার মধ্যে আসলে পার্থক্য কোথায়? আপনার বেসিক্যালি কোনো পার্থক্য নাই, কিন্তু আপনি রিপোর্ট রান করার ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনি কতগুলো পেমেন্ট চেকে করছেন, সেগুলো একটা রিপোর্ট আকারে আপনি দেখবেন, তখন আপনার এটার জন্য আপনার সুবিধা হবে ওই চেক ব্যবহার করার ক্ষেত্রে। এবং এই এক্সপেন্স মেনু ব্যবহার করে আপনি কতগুলো পেমেন্ট করছেন সেটা আপনি আলাদা করে দেখতে চান, কারণ আপনার রিপোর্ট আপনি জেনারেট করতে পারবেন এই টুলস এর অনুযায়ী, মানে আপনার মেনু বার অনুযায়ী। এখানে যে একটা রিপোর্ট করার যে একটা অপশন আছে, সেখানে আপনি এক্সপেন্স ব্যবহার করে কতগুলো পেমেন্ট করছেন, আপনি চেক মেনু ব্যবহার করে কতগুলো করছেন, সেটা আলাদা করে দেখার একটা রিপোর্ট রান করা যায়। ওই জন্য আমরা ওই চেকটা ব্যবহার করব, নাথিং এলস যে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টের কোথাও অন্য কোনো ইম্প্যাক্ট করবে কিনা এই ধরনের কোনো কিছু হবে না, ঠিক আছে। আচ্ছা, দেখেন আমরা এই এক্সপেন্স ব্যবহার করে আমরা যদি এখান থেকে কোনো একটা ট্রানজেকশন করতে চাই, যেমন এটাই করব আমরা, এটা হচ্ছে কার্জন গোমেজ। এখানে আমাদের প্রথমে হচ্ছে আমরা সাপ্লায়ারের নামটা নেই, দেখেন সাপ্লায়ারের নাম লিখব হচ্ছে কার্জন গোমেজ, ঠিক আছে। এটা আমরা ডিরেক্ট ডেবিট দিব, দেখেন এখানে দেবো ডিরেক্ট ডেবিট। দেখেন আমাদের এখানে কি আছে, এটা পেমেন্ট মেথড হচ্ছে আমরা চেক না দিয়ে ডিরেক্ট ডেবিট দেবো। ডিরেক্ট ডেবিট বুঝেন তো? ডিরেক্ট ডেবিট হচ্ছে আপনার, আমি যখন পেমেন্টটা করব তখন আমার এই যে কার্জন গোমেজ তার হাতে আমি কোনো চেকও দিব না, তার হচ্ছে তাকে আমি ক্যাশও দিব না, সরাসরি তার অ্যাকাউন্টে টাকাটা জমা দিব, ঠিক আছে। ঠিক আছে, করে দিচ্ছি। আচ্ছা, এইবার দেখেন আমি প্রথমে ডেট দিই 31শে জানুয়ারি, এরপর আসেন হচ্ছে এখানে রেফারেন্স নাম্বার দিব, এটা হচ্ছে রেফারেন্স নাম্বার। এরপর আসেন হচ্ছে আমরা আইটেমে যাই, ইকেজি অটো ক্লাব, অটো ক্লাব, সার্জিক্যাল লাইন, দেখেন এই চারটা আইটেম হচ্ছে আমরা প্রথমে এখান থেকে নিলাম। এরপরে কোনটার কত পিস দেখেন, 12, 5, 4, 3, তাহলে আমরা এখানে 12, 5, 4, 3 দিই। এটা হচ্ছে 12, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 3,
ঠিক আছে। রেট গুলো এখানে কিছু না থাকলে আপনার ডিফল্ট রেটটাই দিবেন, অথবা আপনি রেট এখানে দেখে নিন, এখানে রেট দেওয়া আছে, আপনি যদি চেঞ্জ থাকে আপনি একটু মিলিয়ে নিন 1000, 100, 200, 500। আচ্ছা, এখানে সার্জিক্যাল টেবিল এটা কত? 400, তাহলে এখানে লেখেন 400। ঠিক আছে। ট্যাক্স, ট্যাক্সের এখানে আমি ট্যাক্সের রেট 20 দেই, এটা দিই 5, এটা দিই হচ্ছে 20, এটা দিলাম 0, 20, 5, 20, 0। দেখেন 20, 5, 20, 0। ঠিক আছে। এবার দেখেন আমাদের এটাকে আমি 7 ক্লোজ করব, 7 ক্লোজ, তাহলে এটা আমাকে ডিরেক্ট ডেবিটের মাধ্যমে পেমেন্ট আমি করে দিলাম। আচ্ছা, এবার দেখেন আমার এখানে এক্সপেন্স, চেক, বিল, পে বিল, পারচেজ অর্ডার, সাপ্লায়ার ক্রেডিট, ক্রেডিট কার্ড ক্রেডিট এটা করা হয়নি, বাকি সবগুলো করা হয়েছে। অল অ্যাড সাপ্লায়ারও করা হয়েছে। এখন ধর ক্রেডিট কার্ড ক্রেডিট, এটা আমরা কখন ব্যবহার করব? দেখেন, এটা ব্যবহার করার জন্য আমাকে যেটা করা লাগবে, আগে ক্রেডিট কার্ডের মাধ্যমে কোনো কিছু কেনাকাটা করতে হবে। এখানে দেখেন ক্রেডিট কার্ড দিয়ে মানে পারচেজ করার, এই দেখেন ক্রেডিট কার্ড, এটা কিন্তু এক্সপেন্স মেনু ব্যবহার করে করতে হবে। ঠিক আছে, কিন্তু পেমেন্ট মেথডটা হবে ক্রেডিট কার্ড। এবার আসেন আমরা এক্সপেন্সে যাব। এক্সপেন্সে গেলে দেখেন এখানে আমরা হচ্ছে সাপ্লায়ারের নাম নিব, পেমেন্ট করব কোন ব্যাংক থেকে। আচ্ছা, পেমেন্টের জন্য বলা হয়েছে আরবিসি ক্রেডিট ভিসা গোল্ড, তার মানে আমরা এখানে হচ্ছে ক্রেডিট কার্ড আমরা এখানে সিলেক্ট করব, এরপরে এখানে ডেট দিব, আর এখানে পেমেন্ট মেথড দিব ক্রেডিট কার্ড। এখানে কি বলছে? এখানে বলছে হচ্ছে ডেট কত? ডেট হচ্ছে 1 জানুয়ারি, তাহলে আমরা 1 জানুয়ারি দিব 1। ঠিক আছে। রেফারেন্স নাম্বার দিব, এটা হচ্ছে আমাদের রেফারেন্স নাম্বার। উপরের কাজগুলো আমরা করে নিলাম, এরপর আমরা হচ্ছে নিচে আসবো। তাহলে দেখেন আমরা পেই নাম দিলাম, পেমেন্ট করব কোন অ্যাকাউন্ট থেকে সেটা দিলাম, মেথড দিলাম, ডেট দিলাম, রেফারেন্স নাম্বার দিলাম। এরপর হচ্ছে আমরা আইটেম ডিটেলসে যাব, আইটেম ডিটেলসে গিয়ে আমাদের এখানে যে আইটেমগুলো আছে সেই আইটেমগুলো দিব। ঠিক আছে, টেবিল অটোক্লাব হচ্ছে, তাহলে দেখেন এখানে আমার লিখবো হচ্ছে, এটা লিখবো হচ্ছে সার্জিক্যাল টেবিল, তারপর হচ্ছে অটোক্লাব, আর একটা হচ্ছে আমার হ্যান্ড স্যানিটাইজার। দেখেন, তাহলে আমরা আইটেমগুলো নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে কি দিব? এখান থেকে হচ্ছে কোয়ান্টিটি গুলো দিব 2, 5, 10। তাহলে আমরা এখানে দিব 2, 5, 10। ঠিক আছে। ট্যাক্স এটা 0, এটা ধরলাম 5, 0.25। দেখেন এটা দিব 0, এটা দিব 20, এটা দিব 5। এরপরে দেখেন আমাদের এখানকার রিকোয়ারমেন্ট ফুলফিল, এরপর আমি 7 ক্লোজ করে দিব। তাহলে এটা আমরা ক্রেডিট কার্ডের মাধ্যমে কিনলাম। এবং এটা দেখেন আমাদের এক্সপেন্সের মানে টাইপ দেখবেন এক্সপেন্স, টাইপ হচ্ছে এক্সপেন্স কিন্তু এক। তাহলে আমরা এখানে এসে দেখি যে এইটা হচ্ছে আমাদের 1 এবং আমরা রেফারেন্স নাম্বার হচ্ছে 84। দেখেন এটা হচ্ছে 84, তার মানে এইটা হচ্ছে মাত্র আমরা এন্ট্রি করলাম 84। এবার আসলে হচ্ছে এইখান থেকে কোনো একটা প্রোডাক্ট যদি আপনি ফেরত দিতে চান, দেখা গেল যে অটোক্লাব আপনি 2টা ফেরত দিয়ে দিয়েছেন, এখন এই টাকাটা যদি দেখেন এখানে অনেকগুলো যদি কিন্তু আছে, সেটা কি? আপনি প্রোডাক্ট ফেরত দিছেন, দেওয়ার পরে পরের যে ঘটনা আপনি খেয়াল করে দেখবেন যে যেখান থেকে কিনবেন, কেনার আগে আপনাকে অনেক সেবা যত্ন করবে, আদর যত্ন করবে।
কেনা শেষ হয়ে গেলে, পেমেন্ট দেওয়া শেষ হয়ে গেলে তখন আপনার সাথে এমন ব্যবহার করবে যে আপনাকে মনে হয় চিনিই না। ঠিক আছে? হ্যাঁ। তো এখন এই ক্ষেত্রে যেটা হয় যে সে বলবে যে আমি পেমেন্ট রিফান্ড দেওয়ার কোনো সুযোগ নাই। ঠিক আছে? এটা বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে। যদি রিফান্ড না দেয় তাহলে একরকম, আর যদি রিফান্ড দেয় তাহলে আরেক রকম। ঠিক আছে? এখন দেখেন রিফান্ড দিলে কি করবো? রিফান্ড যদি দেয়ও, সে যদি বলে যে আমার ব্যাংকে, মানে সে আপনার ক্রেডিট কার্ডে আপনি পেমেন্ট করছেন ক্রেডিট কার্ড দিয়ে, কেবলমাত্র যদি সেই রিফান্ড আপনার ক্রেডিট কার্ডে সে ফেরত দিয়ে দেয়। ধরেন আপনি যে টাকাটা আসছে সেই টাকাটা আপনি বললেন যে আমার ক্রেডিট কার্ডে জমা দিয়ে দেন, তাহলে আমরা ক্রেডিট কার্ড ক্রেডিট যে মেনু আছে সেটা ব্যবহার করব। ঠিক আছে? দেখেন এই যে মেনুটা আছে না, তখন আমি এটা ব্যবহার করব। কিন্তু যদি সে ব্যাংকে জমা দেয় তাহলে কিন্তু আর এটা ব্যবহার করব না। তখন কি ব্যবহার করবো একটু পরে দেখাচ্ছি। আগে আমরা ক্রেডিট কার্ডে মানে আমাদের পেমেন্টটা ফেরত এসেছে আমি সেটা জেনেই কাজটা করি। তাহলে আমি নাম দিব প্রথমে, কে টাকাটা আমাকে ফেরত দিবে, তারপর হচ্ছে কোন অ্যাকাউন্টে নিব, আমি ক্রেডিট কার্ড নিব। ঠিক আছে? যখনই আমি ক্রেডিট কার্ড ক্রেডিট সিলেক্ট করব, তখন এখানে আপনি ব্যাংকের কোনো অপশন পাবেন না। শুধুমাত্র যেই ক্রেডিট কার্ডগুলো রয়েছে শুধু সেগুলোই পাবেন, এর বাইরে অন্য কিছু পাবেন না। ঠিক আছে? আপনি রেফারেন্স নাম্বারটা এখানে লিখে রাখেন, 84 যেটা, এটা লিখলে যেটা হবে যে আপনি বুঝতে পারবেন যে আপনার কোনটার থেকে কোনটা ফেরত আসছে। দেখেন। ঠিক আছে? এরপরে ডেট দিবেন, দেখেন কত ডেট হচ্ছে 5 তারিখ, তাহলে এখানে 5 লেখেন, 5 তারিখ লেখেন। এরপরে কোন আইটেম ফেরত দিচ্ছেন আপনি? ফেরত দিচ্ছেন অটো ক্লাব 2টা, এখানে লেখেন 2। এটাতে আপনি কত পার্সেন্ট ভ্যাট? 20% ভ্যাট ব্যবহার করছেন। এইবার দেখেন ঘটনাটা কি ঘটবে। ক্রেডিট কার্ড ডেবিট হবে, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট হবে। দেখেন আপনি, সরি, ইনভেন্টরি ক্রেডিট হবে, কারণ আপনার অ্যাকাউন্টস পেয়েবল তো নাই, কারণ আপনার ক্যাশ টাকা দিয়ে কিনছেন। দেখেন এটার কাজ শেষ, আপনার টাকা ক্রেডিট কার্ডে ঢুকে গেছে। আপনি এটা চেক করবেন কিভাবে? আপনি চলে যান হচ্ছে লেজারে, এখানে লেখেন RBC, এটাতে ঢোকেন। এটাতে ঢুকলে আপনি বুঝতে পারবেন যে আপনি 2262 পাউন্ড দিয়ে আপনি মেখির কাছ থেকে প্রোডাক্ট কিনেছিলেন এবং পেমেন্ট দিয়েছিলেন ক্রেডিট কার্ডে। এটা যখন আপনি ফেরত পেয়েছেন, দেখেন ক্রেডিট কার্ড ক্রেডিট এই মেনু ব্যবহার করেছেন এবং ইনভেন্টরি, দেখেন এখানে ইনভেন্টরি নাম আসছে। পেমেন্ট মানে হচ্ছে আপনার ক্রেডিট কার্ডে জমা পড়ে গেছে, ক্রেডিট কার্ডে টাকা জমা দিলে এটা পেমেন্টের ঘরেই যায়, মানে আপনার লায়াবিলিটি কমে গেল। দেখেন এটা পেমেন্ট করার আগে আপনার লায়াবিলিটি ছিল 2400, আর পেমেন্ট 400 হয়ে যাওয়ার ফলে আপনার ডিউ দেখাচ্ছে 1952, তার মানে কি কমে গেছে, তাই না? আচ্ছা, এইবার আসেন যে এখানে আমার যদি ঘটনাটা এরকম হয় যে ক্রেডিট কার্ড থেকে কেনার পরেও আপনি ব্যাংকে ডিপোজিট করতে পারেন, অথবা ধরেন আপনি ব্যাংকে পেমেন্ট করছিলেন সেটাও আপনাকে ফেরত দিছে, ওইটাও ব্যাংকে জমা দিছেন, মানে ফেরতের টাকা আপনি ক্রেডিট কার্ডে না নিয়ে আপনি ব্যাংকে নিছেন। ঠিক আছে? যদি ঘটনাটা এইভাবে ঘটে তাহলে কিভাবে ট্রিটমেন্টটা করবেন? ধরেন এখানে আমার অনেকগুলো এক্সপেন্স আছে, আমি একটা এক্সপেন্স নেই। দেখেন কার্জন গোমেজ, তার বিল আমি পরিশোধ করছি এবং এটা এক্সপেন্স করা হয়েছে। এক্সপেন্স করা মানে টাকা পরিশোধ করে দেওয়া। কিভাবে পরিশোধ করছিলাম? ওয়েলস ফার্গো ব্যাংকের মাধ্যমে, তাই না? এখন যদি এই ব্যক্তি কোনো প্রোডাক্ট ফেরত আপনাকে দেয়, সরি আপনি যদি দেন, কারণ আপনি তো কিনছেন, আপনি ধরেন কোনো কারণে সামহাও আপনি এখানে এই যে ব্লাঙ্কেট ওয়ার্ম, এটা আপনি 2টা ফেরত দিবেন এবং সে আপনাকে ব্যাংকে টাকা ফেরত দিবে। ঠিক আছে? ব্যাংকে ফেরত দিবে। তাহলে এটা আমরা কি করব? যদি ফেরত টাকা যদি ফেরত না দিয়ে বলেন তুমি আর একটা প্রোডাক্ট নেও, তাহলে
আমরা শুধু এটার এগেইনস্টে সাপ্লায়ার ক্রেডিট করব। কারণ মনে রাখবেন, টাকা ফেরত আসার কোনো সুযোগ যদি না থাকে সাপ্লায়ার ক্রেডিট করবেন। ঠিক আছে, তাহলে এটা আমরা একটু যাই, ফার্স্টে চলে যাবো এখানে। এখানে প্রথমে আমরা সাপ্লায়ার ক্রেডিট করব। এখানে দেখেন আমাদের রিফান্ড রিসিটের মতো কোনো এখানে টুলস নাই। রিফান্ড রিসিট যেমন আমরা মানে টাকাও রিসিভ করেছি এবং প্রোডাক্টটাও ফেরত পেয়েছি, ঠিক আছে, দুইটা কাজ একসাথে হয়েছে। এবং সাপ্লায়ারে এসে আমরা ব্যাংকের মাধ্যমে যদি কোনো টাকা পরিশোধ করি, সেইটা যদি ফেরত আমি দিতে চাই, তাহলে আমার এখানে রিফান্ড রিসিটের মধ্যে এরকম কোনো স্পেসিফিক কোনো টুলস নাই যেই টুলসের মাধ্যমে আমি দুইটা কাজ একসাথে করতে পারবো। একবার প্রোডাক্ট ফেরত দিব আমি, আরেকবার টাকা আমার ব্যাংকে নিব। দুইটা কাজ একসাথে করার মতো এখানে কোনো টুলস নাই। ক্রেডিট কার্ডের ক্ষেত্রে আছে, যেমন ক্রেডিট কার্ড একটু আগে আমরা করলাম, ক্রেডিট কার্ড ক্রেডিট, টাকা আমি ফেরত নিলাম আমার ক্রেডিট কার্ডে, আর মালটা ফেরত দিয়ে দিলাম আমি হচ্ছে এই ক্রেডিট কার্ড ক্রেডিট একসাথে করে দুইটা হয়ে গেল। কিন্তু এখানে দেখেন সবগুলো টুলস ব্যবহার করছি, কিন্তু ব্যাংকের কিন্তু কোনো অপশন আসে নাই। এই ক্ষেত্রে আমাকে যেটা করা লাগবে, ক্যাশ টাকায় মানে এই এক্সপেন্স ব্যবহার করে যদি আমি কোনো প্রোডাক্ট কিনি এবং সেইটার প্রোডাক্টের মাল যদি ফেরত আসে, তাহলে আমরা প্রথমে যেটা করব সাপ্লায়ার ক্রেডিট, এটা আমরা 1 নম্বরে করব। এটা করলে কি হবে, আমাদের প্রোডাক্টটা ফেরত চলে যাবে। সাপ্লায়ার ক্রেডিট করা মানে প্রোডাক্ট চলে যাওয়া। এরপরে আমাকে টাকা ফেরত দিবে সে। যদি টাকা না দিয়ে আমাকে বলে আর একটা প্রোডাক্ট নাও, তাহলে আপনি টাকা পাচ্ছেন না, আপনি কি করবেন, বিল ক্রিয়েট করে ওটাকে অ্যাডজাস্ট করবেন। ঠিক আছে, আর যদি টাকা ফেরত দেয়, তাহলে আমরা কি করব, সাপ্লায়ার ক্রেডিট করার পরে আমরা ব্যাংক ডিপোজিট করব। খেয়াল করেন এটা কেন করব, কারণ টাকা আমরা এই ব্যাংক ডিপোজিটের মাধ্যমে টাকা রিসিভ করব। আমি এই বিষয়টা আরেকবার একটু ক্লিয়ার করি, ভালো করে একটু বোঝার চেষ্টা করেন। আপনি কোনো একটা প্রোডাক্ট মানে নগদ টাকা দিয়ে কিনেছেন, কেনার পরে কোনো একটা প্রোডাক্ট আপনি ফেরত দিতে চাচ্ছেন যে এটা কোয়ালিটি ভালো না, আপনি এই প্রোডাক্ট নেবেন না, ফেরত দিয়ে দিবেন। ফেরত দেওয়ার পরে আপনার যিনি সাপ্লায়ার উনি বললো যে আমার তো টাকা ফেরত দেওয়ার কোনো নেই, সুযোগ নেই, আপনি আর একটা প্রোডাক্ট নেন। তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে ফেরত যখন দিব তখন সাপ্লায়ার ক্রেডিট করব। ঠিক আছে, আর সেকেন্ড হচ্ছে যদি টাকা ফেরত না দেয়, তাহলে আমরা যে বিল ক্রিয়েট করব, বিল ক্রিয়েট করে আবার ওই প্রোডাক্টটা নিয়ে আসবো। ঠিক আছে, আর যদি সে বলে যে না তোমাকে আমি টাকাই ফেরত দিব, তাহলে আমরা কি করব, ব্যাংক ডিপোজিট করে টাকাটা ব্যাংকে জমা দিয়ে দিই। ক্লিয়ার? ক্যাশ 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 দিলেও ব্যাংক ডিপোজিটে যাবে, ব্যাংক দিলেও ব্যাংক ডিপোজিটে যাবে। মানে ব্যাংক ডিপোজিট একটা টুলস। ক্যাশ যদি পান এটাও এখান থেকে রিসিভ করা যায়। দেখেন সহজ কথা, আপনি টাকা পেলেই ব্যাংক ডিপোজিটে যাবেন। না, ও হ্যাঁ, ব্যাংক ডিপোজিট জার্নাল দিয়ে করতে পারেন, কিন্তু জার্নাল দিয়ে না করাই বেটার। ঠিক আছে, আপনি এই ব্যাংক ডিপোজিট দিয়ে করবেন। আমরা প্রথমে আগে সাপ্লায়ার ক্রেডিটটা করি। দেখেন আমাদের নাম নাম ছিল কি, নাম ছিল হচ্ছে কার্জন গোমেজ। এখানে লেখেন কার্জন গোমেজ। এরপর আসলে হচ্ছে ডেট দেন, ডেট আমি হচ্ছে এখানে 1/30 কিনছিলাম, এটা আমি ধরে নিচ্ছি হচ্ছে 5/2। এটা হচ্ছে বিল নাম্বারটা ধরেন কত এটা। এরপর আপনি কি করবেন, আইটেম কোনটা ফেরত দিবেন, এখান থেকে ধরেন একটা নিই আমরা হচ্ছে ব্ল্যাঙ্কেট। ঠিক আছে, এটা হচ্ছে দেখেন ব্ল্যাঙ্কেট দুইটা। এখানে কত পার্সেন্ট ছিল, 20%, তাহলে এখানে লেখেন 20%। ঠিক আছে, দেখেন এখানে কোথাও কিন্তু ব্যাংক ডিপোজিট করার কোনো সুযোগ নাই, কোনো ব্যাংকের কোনো অপশন নাই, আছে নাই, তাহলে আমরা এটাকে 7 ক্লোজ করে দিলাম। তাহলে প্রথম যে কাজটা হলো তা হলো আমার এই যে দুইটা প্রোডাক্ট স্টক থেকে কমে গেল, স্টক থেকে কমার ফলে এখন ওই যে 240 যেটা আসলো ওই টাকাটা তো আমার ব্যাংকে সে ফেরত দিয়ে দিবে। তাহলে আমি এখন ওইটা ব্যাংক ডিপোজিট কিভাবে করবো, দেখেন আমরা প্রথম হচ্ছে
এই যেটা মাত্র করলাম সেইটা একটু ওপেন করে নিই। কার্জন কে ছিল এটা? দেখেন কার্জন গোমেজ। এখানে না পেলে আপনি কি করবেন, এই যে সাপ্লায়ারে চলে যাবেন। সাপ্লায়ারে গিয়ে কার্জন গোমেজ যেটা, এই গোমেজে যাবো আমরা। এখানে গিয়ে এই দেখেন এই সাপ্লায়ার কি, এটা একটু ওপেন করে নিই। দেখেন এইবার আসেন হচ্ছে আমরা এই যে 240 ওভারঅল কিন্তু $240 আমার ব্যাংকে ডিপোজিট হতে হবে। এটা আমরা কি করব, ব্যাংক ডিপোজিটে চলে যাব। ব্যাংক ডিপোজিট, এই দেখেন ব্যাংক ডিপোজিট। এবার খেয়াল করে দেখেন এখন টাকা কোন ব্যাংকে নেবেন, ব্যাংকে নেবেন না ক্যাশে নেবেন। দেখতে পাচ্ছেন এখানে ক্যাশে পেলে ক্যাশ লিখবেন, ব্যাংকে পেলে ব্যাংক লিখবেন। এখানে কিন্তু আবার ক্রেডিট কার্ড আসবে না, ঠিক আছে? মনে রাখবেন এখানে কিন্তু কোনো ক্রেডিট কার্ড শো করবে না। আমি ধরেন ব্যাংকে ওয়েলস ফার্গোর মাধ্যমে রিসিভ করব। কবে রিসিভ করবেন টাকাটা? এখন যেদিন ফেরত দিয়েছেন সেই দিনই কিন্তু দিবে না। ধরেন সে বললো যে 10 তারিখে দেবো টাকা, মানে টাকা ফেরত পাওয়ার ক্ষেত্রে অনেক ঘুরে বসে পড়বে, ঠিক আছে? এইবার আসেন আমরা এখানে এই যে অ্যাড ফান্ড টু দিস ডিপোজিট, এখানে সে রিসিভ করলাম কার কাছ থেকে, রিসিভ করলাম হচ্ছে আমরা এই কার্জন গোমেজ। দেখেন গোমেজ, গোমেজের কাছ থেকে বললাম। সে আমার দেনাদার না পাওনাদার বলেন? পাওনাদার। দেখেন সে হচ্ছে আমাদের পাওনাদার। কত টাকা? 240। তাহলে আমরা এখানে 240 লিখব। পেমেন্ট মেথড ধরেন ডিরেক্ট ডেবিট করে দিয়েছে 240। এখানে ভ্যাটের কোনো ইস্যু আসবে না। কেন আসবে না বলেন? কারণ দেখেন এটা কিন্তু 3 নাম্বার ট্রানজেকশন। নাম্বার 1 ছিল হচ্ছে আমি এক্সপেন্স করে পারচেজ করেছি, তখন আমি ভ্যাট দিয়েছি। এরপর রিফান্ড যখন করেছি ভ্যাট আমি অ্যাডজাস্ট করেছি। তারপর ডেবিট ক্রেডিট ভ্যাট কিন্তু শেষ। আমি কিন্তু এই 240 পুরোটাই আমার অ্যাকাউন্টে ঢুকবে এবং এটাতে আর কোনো ভ্যাটের কোনো ইস্যু থাকবে না, ঠিক আছে? আচ্ছা তাহলে দেখেন আমরা এটাকে 7 ক্লোজ করে দিই। 7 ক্লোজ। আচ্ছা এখন আপনি যদি এটা হচ্ছে জার্নালে করতে চান করতে পারবেন, কারণ আমার ইনভেন্টরি তো অ্যাডজাস্ট ওই পারচেজ অর্ডার সরি এই সাপ্লায়ার ক্রেডিট করার সময়ই তো আমার ইনভেন্টরির পার্টটা শেষ হয়ে গেছে। এটা শুধুমাত্র আমার টাকাটা ডিপোজিট করার পার্ট। আমি তখন কি করতে পারি, ওয়েলস ফার্গো ডেবিট করতে পারি, আর ক্রেডিট কি করব, আমি পাওনাদার ক্রেডিট করব, অ্যাকাউন্টস পেয়েবল ক্রেডিট করব, আর নামটা লিখে দিব ওই যে ইয়ের, তাহলে এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। আচ্ছা এখন দেখেন যদি কোনো সাপ্লায়ার আমাকে হচ্ছে ক্যাশ ফেরত না দেয়, এখানে ধরেন আমাদের যেই বিলগুলো আছে দেখেন এখান থেকে আমরা এক্সপেন্স অন্য আরেকটা এক্সপেন্স নিই। দেখেন এই যে এখানে এক্সপেন্স ব্যবহার করে আমি আরেকটা এক্সপেন্স করে দেখেন, খেয়াল করেন এখান থেকে আমি একটা এক্সপেন্স করি এলিজা, যেটা আমি ধরেন ফেব্রুয়ারির 12 তারিখে করলাম। পেমেন্ট মেথড দিলাম ডিরেক্ট ডেবিট, নাম্বার দিলাম। এখানে এসে ধরেন আমি ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট দিলাম, এটা 20টা কিনবো আমি। এটা হচ্ছে আমাদের 20% ভ্যাট। খেয়াল করে দেখেন এটা আমি 7 ক্লোজ করে দিলাম। তাহলে এটা হলো আমার 34,534। এটা দেখেন এখান থেকে আমার একটা প্রোডাক্ট মানে আমি ফেরত দিব, মানে এই ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট ধরেন আমি 2টা ফেরত দিব, কিন্তু ফেরত দেওয়ার পরে এই ব্যক্তি আমাকে টাকা দিবে না, বলছে ওই 2টার পরিবর্তে আরো 2টা প্রোডাক্ট আপনি নিয়ে যান।
এবার দেখেন আমরা আগে সাপ্লায়ার ক্রেডিট করে নিব। খেয়াল করেন, নাম দিব হচ্ছে এলিজা। এটা ফেরত ধরেন আপনি 2 দিন পরে দিচ্ছেন, ঠিক আছে। আর এটার বিল নাম্বার, যেটা বিল নাম্বারটা এখান থেকে কপি করবেন, করে আপনি এই সাপ্লায়ার ক্রেডিট যেটা এখানে বিল নাম্বারটা বসাবেন, ঠিক আছে। এখানে লেখেন ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা লেখেন 2টা ফেরত আপনি দিবেন। এটা 7 ক্লোজ করে দিবেন। দেখেন এখন টাকা যদি সে ফেরত আপনাকে না দেয়, যদি বলে যে তুমি প্রোডাক্টের বিনিময়ে প্রোডাক্ট নিবা, তাহলে আপনি এখানে বিল ক্রিয়েট করবেন। কি করবেন? বিল। এই বিল ক্রিয়েট করার পরে এখানে এসে আপনি কি করবেন, নাম দিয়েছিলেন কি এলিজা। খেয়াল করেন আপনি এখানে এসে 17 তারিখে আপনি নেবেন মাল, এবং এটার জন্য আলাদা হচ্ছে বিল নাম্বার হবে, কারণ এটা তো আলাদা একটা বিল হবে। এটা আপনি 2টা নিলেন। দেখেন যখন আপনার 2টা ফেরত, যখন আপনি ফেরতের মাল যখন আপনি আবার ফেরত পাবেন, এর সাথে যদি আরো কোনো প্রোডাক্ট আপনি সাথে নিতে চান, তাহলে আপনি একসাথে বিল করবেন, ঠিক আছে। দেখেন ধরেন আমি বললাম যে যেহেতু তুমি 2টা পাঠাবাই, সাথে আমার আরো হ্যান্ড স্যানিটাইজার লাগবে 10 পিস, তুমি আমাকে আরো 10 পিস হ্যান্ড স্যানিটাইজার দিও, তাহলে এক খরচে চলে আসবে, ঠিক আছে। তাহলে কি হলো, আমি এর সাথে কি করলাম, হ্যান্ড স্যানিটাইজার নিলাম, নেওয়ার পরে আমি এটাকে 7 ক্লোজ করে দিলাম। এবার দেখেন 5333, যেটা 5333, এই বিল পরিশোধ করা লাগবে। পরিশোধ করতে গিয়ে আপনি দেখবেন যে এই যে 2টার প্রোডাক্ট আপনি ফেরত দিছিলেন, মনে আছে, ওইটা কিন্তু এখানে সাপ্লায়ার ক্রেডিট হিসাবে এখানে অ্যাড হয়ে যাবে। এই যে মেক পেমেন্টে যাবেন, মেক পেমেন্টে গেলে এবার দেখেন এই যে সাপ্লায়ার ক্রেডিট, যেটা এই যে 345-34 যে বিল ওইটার এগেইনস্টে করা হয়েছিল, এই 1080, এটা কিন্তু আপনি আর পেমেন্ট করবেন না, কারণ এটা তো আগেই আপনি ফেরতের মাল নিয়েছেন। এখন শুধুমাত্র হ্যান্ড স্যানিটাইজার যে আপনি যে 10টা নিয়েছিলেন সেইটার পেমেন্ট আপনি এখন করবেন, ঠিক আছে। বোঝা গেছে তো? কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এই হচ্ছে মোটামুটি আপনার মানে ফেরত দেওয়ার পরে যতগুলো ঘটনা ঘটতে পারে, আপনাকে ক্যাশে দিতে পারে, আপনাকে চেকে দিতে পারে, আপনাকে ফেরত মানে টাকা না দিয়ে আর একটা প্রোডাক্ট নিতে বলতে পারে, যেটাই বলুক না কেন আপনি এভাবে এটাকে সেটেল করবেন, ঠিক আছে। আচ্ছা তাহলে আমাদের মোটামুটি এখানকার সবগুলো মেনুর ব্যবহার শেষ, ঠিক আছে। এইবার আসেন হচ্ছে আমরা এই এক্সপেন্সের আন্ডারে যে আমাদের দেখেন ক্যাটাগরির ব্যবহারটা কি, খেয়াল করে দেখেন। ক্যাটাগরির ব্যবহারটা হচ্ছে, দেখেন ক্যাটাগরিটা আমি আপনাদেরকে এখানে কাজ করে দেখাই। এখানে দেখেন আমাদের অনেকগুলো এক্সপেন্স আছে, এগুলো সবই ক্যাটাগরির মাধ্যমে করবেন। কিভাবে করবেন, কেমনে করবেন, দেখেন এগুলো ডিরেক্ট আপনি খরচ হিসেবে দেখাবেন, এটার সাথে কোনো ইনভেন্টরির কোনো সম্পর্ক নাই, ঠিক আছে। আমি যদি ফার্স্টেরটাই ধরি, ধরেন আপনি এটা দেখেন একদম ফার্স্টে যেটা আছে, এটাই আমি হচ্ছে এখানে রেকর্ড করব। এখানে আমাকে হচ্ছে ভিস্তা প্রিন্ট, এটা হচ্ছে আমাদের সাপ্লায়ারের নাম। তাহলে আসেন আমরা এখানে এই সাপ্লায়ারের নামটা ভাইয়া স্ক্রিন শেয়ারে দেখা যাচ্ছে না। বুঝিনি, স্ক্রিন শেয়ার হচ্ছে না, দেখা যায় না। না ভাইয়া এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। এখন দেখা যাচ্ছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা আপনি স্ক্রিনটা বড় করে নেন, এই যে আপনি হচ্ছে মোর অপশনে গিয়ে চেঞ্জ লেআউটে গিয়ে আপনি হচ্ছে অটো না করে স্পটলাইট দেন, তাহলে দেখবেন আপনার স্ক্রিন বড় হয়ে গেছে, ঠিক আছে। তাহলে আপনি ফুল স্ক্রিনটা দেখতে পারবেন। ঠিক আছে। ওকে আচ্ছা দেখেন এইবার হচ্ছে আমি যেটা করব সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে ভিস্তা প্রিন্ট হচ্ছে পেই, ঠিক আছে। এখন ওনাকে পেমেন্ট করব কিভাবে, দেখেন ব্যাংক অ্যাকাউন্ট হচ্ছে আমাদের এখানে একটা ক্রেডিট কার্ডের হচ্ছে নাম্বার আছে, আমরা এই ক্রেডিট কার্ড এখানে অ্যাড করব। যদি এটা না থাকে আমরা ক্রিয়েট করে নিব। দেখেন এখানে দেব ক্রেডিট কার্ড এবং এটা হচ্ছে নাম্বার সিটি ব্যাংক এনএ, ঠিক আছে, মাস্টার কার্ড, এটা হচ্ছে আমাদের কার্ডের নাম। তাহলে এটা হচ্ছে আমরা 7 ক্লোজ দিয়ে আগে হচ্ছে এখানে ক্রিয়েট করে নিলাম। এরপরে দেখেন কি আছে, ডেট আছে হচ্ছে 3/15/2023, তাহলে আমরা এখানে 3/15/2023 দিচ্ছি।
দেখেন 3/15/2023, তার মানে হচ্ছে মার্চের 15 তারিখ। ঠিক আছে, পেমেন্ট মেথড হচ্ছে ক্রেডিট কার্ড। এখানে রেফারেন্স নাম্বার থাকলে দিব, না থাকলে দিব না, এটা নাই, দিলাম না, এখানে দিলাম একটা। এরপরে আসেন হচ্ছে ক্যাটাগরি ডিটেলস। আমরা এখন এই ক্যাটাগরিতে যাব। ক্যাটাগরির মধ্যে কি করব দেখেন, আমরা ক্যাটাগরি হচ্ছে মার্কেটিং এক্সপেন্স। মার্কেটিং মানে কি বলেন? আচ্ছা, এখানে দেখেন ব্র্যান্ডেড ইউনিফর্ম, এটা হচ্ছে বানানো হয়েছিল, আমরা এটা ডেসক্রিপশনে দিয়ে দিব। ঠিক আছে, আর এখানে দিব আমরা হচ্ছে এটাকে অ্যাডভার্টাইজিং হিসেবে আমরা দিতে পারি। ঠিক আছে, অ্যামাউন্ট কত আছে এখানে দেখেন, অ্যামাউন্ট আছে হচ্ছে 1400। দেখেন 1400 দিব আমরা, অ্যামাউন্ট দেবো 1400। ভ্যাটের ব্যাপারে কিছু বলে না, এটাকে আমরা 0 রেটেড দিব। দেখেন দিলে আমাদের কিন্তু এটা এন্ট্রি হয়ে যাবে। এখন দেখেন এই ট্রানজেকশন আমি চাইলে জার্নালেও করতে পারি। কিভাবে করতে পারি? যে অ্যাডভার্টাইজিং এক্সপেন্স ডেবিট আর ক্রেডিট কার্ড ক্রেডিট, মানে যেহেতু ক্রেডিট কার্ডে পেমেন্ট করছি, আর এটা আমরা মানে জার্নালে না করে আমরা এই এক্সপেন্স টুলস ব্যবহার করে করলাম। এতে কি হলো, আমার জার্নালে যদি আমি একটু দুর্বলও থাকি তবুও কিন্তু আমি কাজটা করতে পারলাম। কারণ দেখেন এটা জাস্ট একটা ফর্ম ফিল আপ, আমি কিন্তু আর কিছুই করি নাই। জাস্ট আমার এখানে একটা ট্রানজেকশনের একটা লাইন দেওয়া আছে, এই লাইনটা ধরে ধরে আমি শুধু তথ্যগুলো ফিল আপ করছি, নাম দিয়েছি, পেমেন্ট মেথড দিয়েছি, ডেট দিয়েছি, তারপরে হচ্ছে রেফারেন্স নাম্বার দিয়েছি, ক্যাটাগরি দিয়েছি, ডেসক্রিপশন এবং অ্যামাউন্ট, আর হচ্ছে ভ্যাট। আর কোনো কিছু দেওয়ার দরকার নেই, আপনি সেভ এন্ড ক্লোজ করে দিলেন, ট্রানজেকশন ভিতরে এন্ট্রি হয়ে যাবে। এবং এটা দেখেন একটু এইমাত্র যেটা করলাম 2023, এটা যদি এখানে শো না করে আপনি কি করবেন, যেহেতু 1 বছরের বেশি পুরাতন হয়ে গেছে, শো যদি না করে আপনি ফিল্টারিং করবেন, করে এখানে এসে আপনি হচ্ছে এই 12 মান্থের জায়গায় অল যদি না পান তাহলে কাস্টম করবেন। কাস্টম করে এখানে আপনি 2023-এর জানুয়ারি থেকে রিপোর্ট রান করেন, তাহলেই আপনি ওইটা দেখতে পারবেন। আর এটা হচ্ছে আজকে ডেট দিয়ে দেন, দিয়ে আপনি এটাকে অ্যাপ্লাই করেন। এইবার দেখবেন যে ক্যাটাগরিটা আমরা করলাম, এই যে ক্যাটাগরিটা চলে আসছে এখানে। ঠিক আছে, তো এটা গেল একটা। এইভাবে আপনারা এখানে যা আছে সবগুলো করবেন, পারবেন না? দেখেন এটা হচ্ছে লিগ্যাল এন্ড প্রফেশনাল দিবেন, এটা ব্যাংক। মনে রাখবেন এইটা হচ্ছে ক্যাটাগরি। এই কলামটা পাবেন কোথায়? এই কলামটা পাবেন হচ্ছে এক্সপেন্সে গেলে, এই দেখেন এই ক্যাটাগরিতে গেলে পাবেন, এখানে পাবেন। এটা হচ্ছে ডিরেক্টলি চার্ট অফ অ্যাকাউন্ট। এখন দেখেন এইখানে যেভাবে নামগুলো দেওয়া আছে, ঠিক আছে, এর কাছাকাছি বা দেখবেন এরকম ভাবেই আছে অনেকগুলো। লিগ্যাল এন্ড প্রফেশনাল ফি পাবেন, ব্যাংক চার্জ পাবেন, তারপর হচ্ছে এখানে ডেলিভারি ভ্যান পাবেন, পেরোল এক্সপেন্স পাবেন, রেন্ট পাবেন, মিল এন্ড এন্টারটেইনমেন্ট পাবেন, এগুলো সবই পাবেন। হ্যাঁ এক্সপোর্ট আছে, দেখাবো ভাই। আগে এক্সপোর্ট গেলে কেমন হয়, আগে আমরা ম্যানুয়ালি শিখি। এক্সপোর্ট করা যাবে, এক্সপোর্ট তো না, ইম্পোর্ট। ইম্পোর্ট করা যাবে, আমি দেখাবো হ্যাঁ ব্রেকের পরে। এখন দেখেন এগুলো হচ্ছে আমাদের ডেসক্রিপশন। সো আশা করি আপনারা এটা পারবেন, সবগুলো এখানে করবেন। তো এইটা হয়ে গেলে এরপরে আসেন, দেখেন এখানে ট্রান্সফার নামে একটা মানে ট্রানজেকশনের এখানে কলাম আছে। আমরা এখান থেকে কিভাবে ট্রান্সফার দেখাবো। ট্রান্সফার মানে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে আপনি ট্রান্সফার করবেন, দ্যাটস ইট। কিভাবে করবেন দেখেন, ধরেন ব্যাংক অফ আমেরিকা থেকে আপনি ওয়েলস ফার্গোতে ট্রান্সফার করবেন, ডেট হচ্ছে 2/1/2003 আর হচ্ছে 23, ট্রান্সফার আর হচ্ছে $7,000। এইবার আসেন আমরা কিভাবে ট্রান্সফার করব। প্রথমে দেখেন ট্রান্সফার ফ্রম কোথায় করব, ব্যাংক অফ আমেরিকা থেকে। আচ্ছা আমরা যেটা করি, আমরা ধরেন এটা আগে করি। দেখেন আমরা ট্রান্সফারে একটু যাই, এই মেনুটা আছে কোথায়, এই প্লাস নিউ আইকনে গেলে আদার্স এর আন্ডারে এই দেখেন ট্রান্সফার। ট্রান্সফারে যাওয়ার পরে আমরা এখানে কি করব, ট্রান্সফার ফান্ড ফ্রম, আমরা প্রথমে ওয়েলস ফার্গো থেকে ব্যাংক অফ আমেরিকাতে নিব। দেখেন কারণ ব্যাংক অফ আমেরিকাতে মাইনাস আছে, এই জন্য আমার এখানে টাকাটাকে নেওয়া দরকার বেশি। এখানে কত আছে, 15,000। দেখেন $15,000। এখানে দেখেন লেখা আছে ওয়েলস ফার্গো থেকে যাবে কোথায়, ব্যাংক অফ আমেরিকাতে 7/3/2023, এবং কত হাজার ডলার, $15,000। তাহলে এখানে দেখেন হ্যাঁ 7
দেখেন 7/3/2023। তাহলে আমরা কি করলাম এখানে, ফ্রম কোন ব্যাংক থেকে যাবে টু কোন ব্যাংকে যাবে, কত যাবে, কোন তারিখে যাবে, ঠিক আছে। এরপর আপনি 7 ক্লোজ করে দিবেন, 7 ক্লোজ। তাহলে দেখেন এইবার আপনি যদি এখানে যান, এই লেজারে যান, তাহলে আপনি দেখতে পারবেন এখানে লেখা হচ্ছে ব্যাংক অফ আমেরিকা। এই দেখেন ব্যাংক অফ আমেরিকাতে যান, এইবার দেখতে পারবেন যে আপনার এই যে 15 তারিখে হচ্ছে 7/3/2023 এখানে $15,000 ডিপোজিট হয়েছে। কোত্থেকে আসছে, ট্রান্সফার টুলস ব্যবহার করে। কিভাবে আসছে, কোন কোন ব্যাংক থেকে আসছে, কিভাবে আসছে, ব্যাংকের নাম হচ্ছে ওয়েলস ফার্গো আর ফান্ড হচ্ছে ট্রান্সফার। আর এর পরে আপনি এখানে কিছু পেমেন্ট করেছিলেন এই ব্যাংক থেকে, পেমেন্ট গুলো এখানে উপরে দেখাচ্ছে, ঠিক আছে। এখন এটার ব্যালেন্স আছে কত, 3837। এরপরে দেখেন আমি কিন্তু এই ট্রান্সফার যেটা যেটা করলাম এটা কিন্তু জার্নালেও করতে পারি। আমি ধরেন ব্যাংক অফ আমেরিকা ডেবিট করবো আর হচ্ছে ওয়েলস ফার্গো ক্রেডিট করবো, তাও কিন্তু হবে। এখন দেখেন আমি কেন এই মেনু ব্যবহার করার ক্ষেত্রে আপনাদেরকে আমি রিকমেন্ড করতেছি, এর কারণ হলো এইবার খেয়াল করেন যে আমি কতগুলো ট্রান্সফার করেছি, কতগুলো এক্সপেন্স ব্যবহার করেছি, কতগুলো চেকে পেমেন্ট করেছি, এগুলো আমি আলাদা আলাদা রিপোর্ট রান করতে পারবো। কোথায় গেলে পারবো, দেখেন এই যে চলে আসেন হচ্ছে এখানে, এখানে এসে আপনি ভিউতে যাবেন। আপনাদেরকে প্রথম ক্লাসে আমি এই ম্যাগনিফাই গ্লাস যেটা, এইটার আমি একটু জাস্ট মানে হাইলাইটস দেখাইছিলাম যে এইটার ব্যবহার হচ্ছে আপনি মানে সার্চ করে করে অনেক কিছু বের করতে পারবেন। কিন্তু আপনার যদি সফটওয়্যারে কোনো তথ্য না থাকে তাহলে আপনি কিভাবে সার্চ করবেন, ঠিক আছে। এখন দেখেন আমার এখানে অনেক কিছু আসছে, আমি এখন সার্চ করব। এখানে দেখেন আমি রিপোর্ট রান করব। আপনি এই বাকি কোনো কিছুতে যাওয়ার দরকার নেই, আপনি শুধু ট্রানজেকশন টাইপ যেটা এখানে যাবেন। দেখেন যেমন আপনি বিল হিসাবে কতগুলোর মানে এন্ট্রি করেছেন, এখানে শুধু বিলগুলো শো করবে, দেখতে পাচ্ছেন। তার মানে আপনি সকল বিল একসাথে কিন্তু আনতে পারবেন এবং এনে আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। এটা পিডিএফ এও করতে পারবেন, এটা এক্সেলেও করতে পারবেন। এটা হচ্ছে এক্সেল আর এটা হচ্ছে পিডিএফ। আবার দেখেন আমরা চেক ব্যবহার করেছি, এই দেখেন চেকের মানে যে টুলসটা ব্যবহার করেছি এখানে হচ্ছে সেটা চলে আসছে। আপনি যদি 10টা ট্রানজেকশন করেন এখানে 10টাই আসবে, আমি একটা করেছি একটা আসছে, আরো যদি করি তাহলে আরো আসবে। যেমন আমি যদি এখানে এই মুহূর্তে আরো একটা চেকে পেমেন্ট করি ওইটাও আমার ওই লিস্টে জমা হবে, ঠিক আছে। সো এই একটা সুবিধা যেটা আপনি যে কোনো সময় রিপোর্ট রান করতে পারবেন, যেটা আপনার পরবর্তীতে রিপোর্ট বের করতে সহজ হবে। দেখেন আমি এটা 7 ক্লোজ করে দিলাম। এবার দেখেন এই যে রিপোর্ট, এটাকে আমি রিলোড দেই তাহলে এখানে দেখেন আরেকটা এইমাত্র যেটা করলাম সেটাও এখানে চলে আসবে। এখানে দেখেন দুইটা চলে আসছে, ঠিক আছে। আবার ধরেন এক্সপেন্স, একটু আগে আমরা এক্সপেন্স করেছি, এই দেখেন এক্সপেন্সে যতগুলো ট্রানজেকশন করেছি সব এখানে চলে আসছে। এখন দেখেন এক্সপেন্স মেনু ব্যবহার করে আপনি যেই চেকে পেমেন্টটা দিয়েছেন সেটা কিন্তু আপনার এই এক্সপেন্সের মধ্যেই চলে যাবে। ওইটাকে আলাদা করতে গেলে আপনার ভিতরে ঢুকে তারপর দেখে আলাদা করতে হবে, সো এটা আপনার জন্য অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওই জন্য আমি বলছি চেকটা আপনি চেকের মেনু ব্যবহার করেন, মানে চেকের মেনুটাই ব্যবহার করেন, আর চেক ছাড়া অন্য কিছু হলে তখন আপনি অন্য কিছু ব্যবহার করেন। এখানে দেখেন এখানে হ্যাঁ এখানে আসতে পারবে। আবার দেখেন যে ট্রান্সফার, একটু আগে আমরা একটা ট্রান্সফার করছি না, দেখেন এই যে ট্রান্সফার। তাহলে আপনি আপনাকে যখন আমি হোমওয়ার্ক দিব এখানে আপনি এই যে 5টা ট্রান্সফার আপনি করবেন, এই 5টা কিন্তু এট এ টাইমে এখানে এসে আপনি দেখতে পারবেন এবং এটা রিপোর্টে রান করতে পারবেন। আর ক্যাটাগরির যে বিষয়টা, এই যে এগুলো বলছে ক্যাটাগরিতে গিয়ে করবেন। এখন এগুলো কিন্তু আপনি এক্সপেন্সে গিয়ে পাবেন, কারণ এগুলো টুলস ব্যবহার করতেছেন এক্সপেন্স। সো আপনি এই সবগুলো একসাথে কোথায় পাবেন, এই এখানে এসে আপনি এক্সপেন্স যে মেনুটা আছে সেই মেনু ব্যবহার করবেন, তাহলে আপনি সমস্ত যেই ক্যাটাগরির যে ট্রানজেকশন সব আপনার এখানে চলে আসবে, ঠিক আছে। এই প্রত্যেকটা রিপোর্ট আলাদা আলাদা কিন্তু রান করবেন, ঠিক আছে। আবার যেগুলো পেমেন্ট করছেন, ধরেন বাকিতে মানে কেনার পরে আপনি
চেকে করতে পারেন, ক্যাশে করতে পারেন, কিন্তু সেটা পেমেন্ট মেনু ব্যবহার করে করছেন। সেগুলো কিন্তু আপনি এখানে দেখেন পেমেন্ট নামে একটা অপশন আছে, এই যে পেমেন্ট, পেমেন্টে গেলে আপনি পাবেন। দেখেন আমি অনেকগুলো পেমেন্ট করছি না, সমস্ত পেমেন্ট কিন্তু চলে আসছে এখানে। ক্লিয়ার? এগুলো কিন্তু রিপোর্ট, তো এগুলো প্রত্যেকটাই দিবেন। আচ্ছা, তাহলে একটা ব্রেক দিই এখন, ব্রেকের পরে বাকি কাজগুলো করব।